ফ্রেন্ডস, নেক্সট পূর্বের ক্লাস আমরা আলোচনা করেছিলাম যে হেরিংসের ল আমরা ফিজিক্যাল ভাবে কেমন ভাবে বাড়তে থাকে, ইমোশনালি ভাবে এবং মেন্টালের ব্যাপারে কেমন ভাবে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং সেগুলো সম্ভবত বায়োজেনেটিক বিশ্লেষণ এবং কেমন ভাবে এই সিমটমস গুলো রোগের ক্ষেত্রে বৃদ্ধি হয় এবং যখন কিওর প্রসেস হয় বা কিওরের ডিরেকশন যখন রোগী ফলো করে তখন এই পরিবর্তনগুলো কেমন ভাবে হয়, অর্থাৎ হেরিংসের ল এর ডিটেলস আলোচনা সেখানটায় করা হয়েছিল এবং তার সাথে একটা পিডিএফ ফাইলে ছিল যে আমাদের বুঝতে যাতে না সমস্যা হয়, ইভেন মেন্টাল ইমোশনাল লেভেলেও যদি উন্নতি ঘটতে থাকে তাহলে সেই ঘটনাটা কোন পথ ধরে অগ্রসর হয় এই ব্যাপারে সুস্পষ্টভাবে আলোচনা হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকের যে আলোচনাটা আমাদের চলবে সেই আলোচনাটা হচ্ছে 10-12 অবজারভেশন। অর্থাৎ সত্যিকারের একটা মেডিসিন প্রেসক্রাইব করার পরে আমাদের ফিজিশিয়ানদের ফার্স্ট প্রেসক্রিপশনের থেকে সেকেন্ড প্রেসক্রিপশন খুবই হার্ড। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আপনারা দেখেন যে একটা ফার্স্ট প্রেসক্রিপশন করা অনেক ইজি ব্যাপার, কিন্তু একটা সেকেন্ড প্রেসক্রিপশন করা খুবই জটিল ব্যাপার। কেন জটিলতার সৃষ্টি হয়? কেননা এখানটায় কয়েকটা ব্যাপার থাকে যে হাউ ডাজ দ্য পেশেন্ট ফিল ইন জেনারেল। সেকেন্ড প্রেসক্রিপশনের পরে পরে এই সমস্ত ব্যাপারগুলো চলে আসে। আপনারা এই স্লাইডটাকে খুব ভালো করে পড়ে নেবেন এবং এটা একজন বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তারের। হাউ লং শ্যাল আই ওয়েট অ্যান্ড ওয়াচ, কতক্ষণ আমি দেখবো, কতক্ষণ আমি পর্যবেক্ষণ করব, কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়। স্টার রেমেডি স্টিল অ্যাক্টিং, ওষুধটা কি এখনো কাজ করছে না তার কাজ শেষ করে দিচ্ছে। Is the vital reaction still affected by the impulse of the remedy? আমার যেটা ভাইটাল ফোর্স আছে বা ভাইটাল রিয়াকশন আছে সেটাকে কি মেডিসিন এখনো পর্যন্ত প্রভাবিত করে রাখতে পেরেছে নাকি না সে ঔষধের আওতার বাইরে চলে গেছে, এই প্রশ্নের উত্তর দিতে হয়। If the symptoms are returning, সিমটমস পূর্বের সিমটমস বা যে সিমটমস এর উপর আপনি প্রেসক্রিপশন করেছিলেন অর্থাৎ কেস টেকিং এর সময় সেই সিমটমস গুলো কি রিটার্ন হয়েছে? হাউ লং শ্যাল দে বি ওয়াচড বিফোর ইট নেসেসারি টু অ্যাক্ট অর কিপ মেডিসিন, এবং সেই ক্ষেত্রে আমাদের সেই সিমটমস গুলোকে কতক্ষণ দেখতে হবে নাকি না তার বিরুদ্ধে কোনো একটা ঔষধ প্রয়োগ করতে হবে? ইজ দ্য ডিজিজ অ্যাকিউট অর ক্রনিক? এই প্রশ্নটা তো সর্বপ্রথমেই চলে আসা উচিত ছিল যে রোগটা আমি ট্রিটমেন্ট করতে চলেছি সেটা কি অ্যাকিউট অর ক্রনিক? Why is the second prescription so much more difficult than the first? অর্থাৎ সেকেন্ড প্রেসক্রিপশন কেন এত কঠিন প্রথম প্রেসক্রিপশনের থেকে? ফার্স্টবারে একটা নতুন রোগী দেখতেছি, সেই দেখাটা থেকে দ্বিতীয়বারের ফলো আপ নেওয়াটা কি এত কঠিন কেন রে ভাই? এটাকে বোঝা লাগবে। And why is that so many patients are benefited after first prescription and therefore right no benefit? এটা প্রত্যেকের যারা এখানে প্র্যাকটিস করে প্রত্যেকেই এই কথাটা শিকায়তের মতো করে করে এবং আমি একটা সময় শিকায়ত করতাম যে প্রথম ঔষধ দেওয়ার পরে রুগী এত ভালো হইলো সেই রুগী গিয়া গ্রামে গঞ্জে সব জায়গায় আপনার প্রশংসা করতেছে যে ডাক্তার একটা ওষুধ দিয়েছিল বটে, কিন্তু তারপরে পরে যেই কয়বার আপনি প্রেসক্রিপশন করছেন আর তেমন কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না। এটা কেন হইতেছে? মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথম প্রেসক্রিপশন আমি সেই চমৎকার রেজাল্টের সামনাসামনি হইলাম, আর দ্বিতীয় প্রেসক্রিপশন তৃতীয় প্রেসক্রিপশন হয় না, এরপরে যতবার প্রেসক্রিপশন করবেন সেটা সেকেন্ড প্রেসক্রিপশন। সেকেন্ড প্রেসক্রিপশন অর্থাৎ যতদিন এরপরে রুগী আছে সেই ফার্স্ট বারের মতো আর ভালো হইতেছে না, সে আর আরাম পাইতেছে না, সে আপনার বিরুদ্ধে এবারে আপনাকে বড় বড় কথা শোনাইতেছে যে ডাক্তার এতদিন হয়ে যায় কি করে, কিছুই তো আর বুঝি না, প্রথমবারের ওষুধটা ভালো ছিল ওইটাই আপনি দেন না কেন? হ্যাঁ, আপনি অনেক রুগী এরকমও ভাবে, এরকমও বলতে শুনেছি যে ডাক্তার মনে হয় রুগী ধরে রাখার জন্য এই সমস্ত ব্যাপার স্যাপার গুলো চালাইতেছে, যে আমার প্রথমবারে ওষুধটা এত ভালো হলো আর তারপরে আর ওষুধ ভালো হচ্ছে না। হ্যাঁ,
রোগী হাতে রাখার জন্য এই সমস্ত কৌশল ডাক্তারদের, এরকমও অনেকে বলতে শুনেছি। এই সমস্ত আলোচনা থেকে পরিষ্কার ভাবে বোঝা যাইতেছে যে সেকেন্ড প্রেসক্রিপশন খুব সোজা ব্যাপার না। আমাদের বেশিরভাগ যে সমস্ত গুরুদেব শ্রেণীর লোক আছে, যাদের কাছ থেকে টুকিটাকি আমরা যাইটুকু শিখেছি, সেখানে বেশিরভাগ কি রোগী ভালো থাকলে ঠিক আছে, আর রোগী যদি খারাপ থাকে তাহলে ফের ঔষধ দাও, ব্যাস এই হচ্ছে তাদের সেকেন্ড প্রেসক্রিপশন। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত এটাই তো আমরা শিখে আসছি। রোগী ভালো থাকলে ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, আর রোগী খারাপ হইলেই তার মানেই হচ্ছে ঔষধ দিতে থাকো এলোপাথারি ভাবে, যতক্ষণ না রোগী শান্ত হইতেছে তার আগে পর্যন্ত যে কোনো প্রকার ঔষধ দিতেই থাকো। এই হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। এই পর্যন্ত আমরা এটাই শিখেছি। অত্যন্ত আপনারা না শিখেন, আমি অনেকদিন পর্যন্ত এইটুকু ধারণার মধ্যেই ছিলাম, এবং সো কল্ড হোমিওপ্যাথিক ডাক্তাররা আমাকে এইভাবেই অ্যাডভাইস করতো যে রোগী ঠিক হয় না যখন ঔষধের পর ঔষধ চেঞ্জ হইতেছে, পোটেন্সির পর পোটেন্সি চেঞ্জ হইতেছে, আর রোগীর ভিতরে কি ঘটতেছে আমি কি বুঝতেছি, এ সমস্ত কোনো কিছু ব্যাপার নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কোয়েশ্চেন নয়, শুধু ঔষধই দিতে আছে। যেন একটা ফার্মেসি খুলেছে, ঔষধ কোম্পানির ঠিকা নিয়ে রেখেছে যে ঔষধ বিক্রি করলেই আপনারা টাকা দেন। পরিস্থিতি তো এতটুকুই খারাপ নাকি না? আমি বাড়িয়ে বলতেছি, আপনারা বলেন। এই সমস্ত দুর্বলতার মূল কারণ হইতেছে আমরা সঠিকভাবে জানি না ফলো আপ কি, আমরা জানি না 10-12 অবজারভেশন কি, আমরা জানি না ভিটিকাসের 22 অবজারভেশন কি, আমরা ভালো করে অর্গানকে স্টাডি করিনি আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে, আমরা একটা রোগীর মধ্যে একটা ঔষধ দেওয়ার পরে কি ম্যাজিক্যালি ঘটনা ঘটে সেগুলোকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করা। এবং একজন সেকেন্ড প্রেসক্রাইবার হইতে গেলে, আপনাকে যদি সেকেন্ড প্রেসক্রাইবার হইতে পারে, তো এই স্লাইড যেটা আমি আজকে দিয়েছি আপনাদের গ্রুপে অনেকে খুলে দেখেন নাই, এটাকে একবার প্লিজ পড়বেন বাড়িতে। এত কিছু তো ক্লাসের 1 ঘন্টার ক্লাসে আলোচনা করা যায় না। তো সেখানটায় তিনি লিখছেন দ্য সেকেন্ড প্রেসক্রিপশন ডিমান্ড, অর্থাৎ সেকেন্ড প্রেসক্রিপশন আমাদের কাছে এটা আশা করে, ডিমান্ড করে, দাবি করে যে মোর নলেজ, মোর সেন্সিটিভিটি অ্যান্ড মোর জাজমেন্ট। 3 পয়েন্ট। হ্যাঁ, নলেজ, কোথাকার নলেজ? নলেজ অফ অর্গানন, নলেজ অফ ফিলোসফি অফ হোমিওপ্যাথি। আর কি? মোর সেন্সিটিভিটি, আপনার স্নায়ুতন্ত্র, আপনার চোখ, কান, নাক সবকিছু ওপেন থাকতে হবে। একটা রোগী এসে আপনার কাছে মিথ্যা কথা বললেও তার ফেস এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও আপনাকে বুঝতে হবে, জাজ করতে হবে যে রোগী রাইট আছে না রং আছে, রোগী ভালো আছে না খারাপ আছে, রোগী আরো বেশি আমার কাছে প্রত্যাশা করতেছে। প্রত্যাশা একটা আলাদা ব্যাপার, প্রত্যাশার সঙ্গে রোগের কোনো সম্পর্ক নাই। রোগী আপনাকে এসে প্রেসারাইজ করতে পারে, আপনাকে বাধ্য করতে পারে যে আপনি আরেকবার ওষুধটা দেন, বা সেই ওষুধটা যেটাকে আমি ভালো ছিলাম সেটা আরেকবার দেন প্লিজ, রাইট? কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, এখানটায় হতে হবে প্রচন্ড অনেস্ট এবং ধৈর্যশালী। তো মোর সেন্সিটিভিটি লাগবে আপনাকে জাজ করার জন্য, আপনার চোখ কান খোলা রাখতে হবে। রোগীর কথায় শেষ কথা নয়, আপনার জাজমেন্টকে রাখতে হবে। আপনাকে প্রচন্ড লজিক্যালি হতে হবে এবং লজিক্যালি ভাবে জাজ করতে হবে যে রোগী পেশেন্ট ইজ বেটার অর নট বেটার। ওকে? তো এই সমস্ত কিছু আনুষঙ্গিক ব্যাপার স্যাপার আছে যেগুলোকে আপনাকে জানতেই হবে। Point to be remembered before making a second prescription. Second prescription দেওয়ার আগে আপনাকে যে ব্যাপারগুলোকে জানতে হবে, যেগুলোকে আপনাকে ধ্যানের মধ্যে রাখতে হবে, স্মরণের মধ্যে রাখতে হবে, স্মৃতিশক্তির মধ্যে রাখতে হবে, should not be done before starting the record fully. সেকেন্ড প্রেসক্রিপশন আপনি ততক্ষণ পর্যন্ত করবেন না পুরো ফাইল রোগীর আরেকবার আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার কেস রেকর্ডের মধ্যে কি ধরনের সিমটমস এর উপরে আপনি যে ধৈর্যের সাথে 1 ঘন্টা, আধা ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট যে কেস টেকিং করেছিলেন, সেই কেস টেকিং এর মূল পয়েন্ট কোথায় ছিল, সেখানকার কনক্লুশন কি ছিল, কি সিদ্ধান্ত ছিল, সেগুলোকে আরেকবার দেখে নেবেন। শুড নট বি ডান বিফোর স্টার্টিং দ্য রেকর্ড ফুল। ভালোভাবে রেকর্ডটাকে না প্রপারলি ভাবে না পড়লে থেকে প্রেসক্রিপশন করা যায় না। ওই অ্যালোপ্যাথিক মার্কআপ প্রশ্ন কেমন আছেন? ভালো, দ্যাটস ইট। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা অ্যালোপ্যাথিক নয়, ইট ইজ হোমিওপ্যাথি। শুড কনসিডার দ্য চেঞ্জ দ্যাট অকার আফটার দ্য ফার্স্ট প্রেসক্রিপশন। ফার্স্ট প্রেসক্রিপশনের পরে
তার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে। এখন ঔষধ দেবেন না পরিবর্তন করে সেটা পরের ব্যাপার। আগে দেখেন কি চেঞ্জেস ক্রিয়েট করেছে। আপনি যে একটা সালফারামিন দিলেন, লেটেসিস 200 দিলেন, সিফিলাইনাম 200 দিলেন, সেটার ফলাফলটা কি আসছে সে আগে ফলাফল চেক করেন যে কি ধরনের পরিবর্তন সাধন করেছে আপনার মেডিসিনটা 15 দিন বা 1 মাস খাওয়ার পরে রোগীর মধ্যে কি ধরনের চেঞ্জেস এসছে। ফার্স্ট এই চেঞ্জ গুলোকে লক্ষ্য করুন, হারি আপ করার কোনো দরকার নাই। should not be done in hurry which lead to an indiscriminate second prescription. এখানটায় তাড়াহুড়ো করার মতো কোনো জায়গা নাই। সেকেন্ড প্রেসক্রিপশনে আপনি ফটাস ফটাস করে বললো আপনি একটা করে ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছেন, ইট ইজ নট রাইট। The early repetition of the medicine or continued giving of the same medicine will not give a chance for symptoms to come back and thereby prevent the opportunity of making a rational second prescription. যখনই আপনি খুব ফাস্ট কাজ করবেন এবং মেডিসিন দেওয়ার পরে the medicine will not give a chance for symptoms to come back, আপনি যদি খুব ঘন ঘন ওষুধের রিপিটেশন করতে থাকেন তাহলে তার মধ্যে যে সিম্পটোলজি আছে সেই সিম্পটোলজি কাম ব্যাক হচ্ছে নাকি না আরো নতুন কোনো সিম্পটমস আসতে পারে সেই চান্সেস তৈরি হচ্ছে। সেই চান্সগুলোকে বারবার মেডিসিন রিপিটেশন দিয়া এগুলোকে খারাপ না করা উচিত। প্রিভেন্ট দ্য অপরচুনিটি অফ মেকিং এ রেশনাল সেকেন্ড প্রেসক্রিপশন, তাহলে আপনি এই সুযোগটা হারাইবেন যে একটা যুক্তিসঙ্গত সেকেন্ড প্রেসক্রিপশন বা সেকেন্ড একটা আরেকবার ঔষধ দেওয়ার ক্ষেত্রে যে যুক্তিসঙ্গত হবে সেই যুক্তিসঙ্গত প্রেসক্রিপশনটাকে আপনি মিস করতে পারেন আর্লি রিপিটেশনের কারণে। অর্থাৎ খুব ফাস্ট যদি আপনি রিপিটেশন করেন রোগীর চাহিদার কাছে, রোগীর ডিমান্ডের কাছে আপনি যদি পরাজিত হন এবং যদি আপনি খুব ফাস্ট মেডিসিন রিপিটেশন করেন তাহলে যে রোগীর একবার ঔষধ খাওয়ার পরে চিত্রের কি ধরনের পরিবর্তন আসতেছে সেই পরিবর্তনের রাস্তাটাকে আপনি অবরোধ করবেন নিজের হাতে এবং অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন না যে পেশেন্ট কষ্টের মধ্যে না থাক। সে কারণের জন্য আমরা অনেকবার বিশেষ করে বেশিরভাগ হোমিওপ্যাথি ডাক্তার এবং যারা ভালো ভালো হোমিওপ্যাথি ডাক্তার আছে তারাও এই কাজটা করে, আমিও করি, আপনারাও করেন। তো এখানটায় ব্যাপারটা হচ্ছে এটা বুঝতে হবে যে আমি যদি পেশেন্টকে একটু আরাম দেওয়ার জন্য ঘন ঘন ওষুধকে প্রয়োগ করতে থাকি তাহলে রোগীর সিমটমস গুলো ন্যাচিওর ভাবে আসবে না, বা যে সিমটোলজি তার মধ্যে সাপ্রেসড হয়ে আছে বা যে প্রবলেম গুলো তার মধ্যে সাপ্রেসড হয়ে আছে সেই সাপ্রেসটা লেয়ারটাকে আপনি নিজের হাতেই যে সাপ্রেশনাল লেয়ারটা কেটে গিয়ে একটা নতুন চিত্র আসবে সেই চিত্রটা আপনি আসতে দিতে চাইছেন অ্যাকচুয়ালি এই কাজটা করার জন্য। তাহলে এখান থেকে যে কয়েকটা পয়েন্ট আলোচনা হলো যে ডাক্তারকে কেমন হতে হবে এবং সেকেন্ড প্রেসক্রিপশন করতে গেলে আমাদের মাথার মধ্যে কি কি বিষয়কে রাখতে হবে, তো কয়েকটা পয়েন্ট আরো আছে। আমাদের প্রেসক্রিপশন, সেকেন্ড প্রেসক্রিপশনে আমরা কি করি, আমাদের সেকেন্ড প্রেসক্রিপশনের কাজ কি। নাম্বার 1 হচ্ছে যে যদি আমার মেডিসিনটা খুব ভালো হয়, আমি এখন আলোচনার মধ্যে প্রবেশ করিনি, আজকে মাত্র 6টায় অবজারভেশন করবো এবং নেক্সট টাইমে আমরা আরো 6টা করবো, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু ভালোভাবে। এক্ষেত্রে আমাদের যখন একটা ঔষধ কাজ করে, ওষুধ কাজ করার পরে ঔষধের উন্নতি অবনতি যাই দেখলাম, দেখার পরে আমাদের ফিজিশিয়ানদের যে দায়িত্ব বা করণীয় আছে সেই করণীয়টা কি, সেই করণীয় হচ্ছে 4 প্রকারের হতে পারে। নাম্বার 1, আমরা অপেক্ষা করতে পারি, ওয়াচ অ্যান্ড ওয়েট। কোনো প্রেসক্রিপশনের পরে আমাদেরকে শুধু এসএল প্লাসিবো দিতে হবে এবং ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। এই ওয়েট অ্যান্ড ওয়াচ এটা যারা খুব ভালো মাত্রায় হোমিওপ্যাথি ডাক্তার হয়েছে, যারা এখন এইখানটায় উপস্থিত আছে, তারা মধ্যে যাদের এইরকম প্রেসক্রিপশনের কোয়ালিটি যে তারা বেশিরভাগ ওয়েট অ্যান্ড ওয়াচ করে থাকে এবং জুডিশিয়ালি ভাবে করে থাকে, লজিক্যালি ভাবে করে থাকে, যুক্তিসঙ্গত ভাবে করে থাকে এবং পেশেন্ট ভালো হইতেছে, তারা মানে তিনি ভাবতে পারেন তিনি মোটামুটি যথেষ্ট খুবই ভালো হোমিওপ্যাথ হয়েছে, রাইট। ওয়েট অ্যান্ড ওয়াচ যারা বেশি করতে পারে বা যাদের প্রেসক্রিপশনের ফলাফল হিসেবে ফিজিশিয়ান সিদ্ধান্ত নেয় যে আমাকে ওয়েট করতে হবে, ওয়াচ করতে, তার মানে তাদের রেজাল্ট কিন্তু বিরাট ধরনের রেজাল্ট, তাদের ক্লিনিকও মাশাআল্লাহ খুবই রানিং। দ্বিতীয় করণীয় কি হইতে পারে আমাদের,
দ্বিতীয় তাহলে ফার্স্ট হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ, সেটাই সব থেকে ভালো, যেখানটায় আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারছেন, মানে আপনি প্রেসক্রিপশন করে ফার্স্ট প্রেসক্রিপশন করে যথেষ্ট সফল হয়েছে এবং মাশাআল্লাহ আপনার রোগী খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে। সেকেন্ড হচ্ছে কি আমরা দ্বিতীয় আর একটা কাজ করতে পারি, যে কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে কি করতে হবে, রিপিটেশন অফ দ্য ফার্স্ট প্রেসক্রিপশন, ফার্স্ট প্রেসক্রিপশনটাকে রিপিটেশন করতে হতে পারে। অর্থাৎ আপনি ক্যালকেরিয়া কাপ 200 দিয়েছিলেন, আবার আপনি ক্যালকেরিয়া কাপ 200 দিলেন, এটাও আমরা করে থাকি ক্লিনিকের মধ্যে, অর্থাৎ রিপিটেশন করতে হয়। এখন এখানে দুইটা ক্ষেত্র আছে, মেডিসিন রিপিটেশন সেম পোটেন্সিতে নাকি না আলাদা পোটেন্সিতে, সেগুলো ক্ষেত্র বিশেষে ডক্টর কেএনটি বলবে, আমার এখানে বলার কোনো দরকার নাই যে কোন জায়গায় আপনি হায়ার পোটেন্সি আর একটু দিবেন নাকি না পূর্বের ওষুধটা দিবেন। এবং 22 অবজারভেশনের মধ্যে যেখানে 22টা অবজারভেশন আছে সেখানে আরো সুন্দর করে ডক্টর বিপুল কাস বলেছে, এগুলো আমি বলবো না, শুধু আমি জাস্ট এক্সপ্লেনেশন দিব সেখানটায়। তাহলে দ্বিতীয় করণীয় হচ্ছে রিপিটেশন, ফার্স্ট করণীয় হচ্ছে ওয়েট, আচ্ছা থার্ড করণীয় হচ্ছে চেঞ্জ অফ পোটেন্সি, ফোর্থ হচ্ছে চেঞ্জ অফ রেমেডি। এটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে, চেঞ্জ অফ রেমেডি এন্ড চেঞ্জ অফ পোটেন্সি। অর্থাৎ আপনি পোটেন্সিটা চেঞ্জ করলেন, ধরেন ক্যালকুলেট কাপ 200 দিলেন, এখন অনেক দিলেন বা 10 দিলেন বা হচ্ছে কি 6 দিলেন, চেঞ্জ করলেন পোটেন্সিটা, চেঞ্জ অফ রেমেডি। আর চেঞ্জ অফ রেমেডি মানে সেখানটায় নতুন আর একটা মেডিসিনকে আপনি যুক্ত করতেছেন কমপ্লিমেন্টারি হিসেবে। কি হিসেবে আপনি নতুন ঔষধ দিতে পারেন, এক হচ্ছে অ্যান্টিডোট অফ দ্য ফার্স্ট প্রেসক্রিপশন, অর্থাৎ আপনি যখন নতুন রেমেডি, আপনি যখন ওই কেসের মধ্যে আরেকটা নতুন রেমেডি, ধরেন ক্যালকেরিয়া কাপ 200 দিয়েছিলেন, এখন আপনি দিতে আপনার মনে হইতেছে যে কোনো কারণবশত, কি কারণে হইতেছে সেটা পরের ব্যাখ্যা আসতেছে, তো আপনার মনে হইতেছে যে এখানে ক্যালকেরিয়া কাপটা ঠিক হয়নি, বা হচ্ছে ক্যালকেরিয়া দেওয়ার পরে কোনো ওষুধ আসতে পারে, বা এরকম ভাবে চিন্তা ভাবনা করতেছেন। তো ফার্স্ট হচ্ছে কি আমাদের মাথায় যেটা আসে অ্যান্টিডোট, যে আরে আগে ওষুধটা তো ভয়ঙ্কর ভাবে কাজ করতেছে, ওটা থামা থামা থামা, গাড়ি থামা। তো অ্যান্টিডোট দ্য ফার্স্ট প্রেসক্রিপশন, অ্যান্টিডোট টু দ্য ফার্স্ট প্রেসক্রিপশন। সেকেন্ড হচ্ছে ওষুধটা কাজ করেছে, তারপরে কিছু কাজ অধুরা রয়েছে, এখন একটা নতুন পিকচার আসছে, হ্যাঁ, সমগোত্রীয় ঔষধের মধ্যে থেকে, তো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তো আপনি কোনো কমপ্লিমেন্টারি মেডিসিন অর্থাৎ পরিপূরক বা সম্পূরক কোনো ঔষধকে প্রয়োগ করছেন ফার্স্ট প্রেসক্রিপশনের পরে। সহযোগী করবে এরকম কোভোনেট টু দ্য ফার্স্ট প্রেসক্রিপশন এন্ড চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। আর এটাও লাস্ট আর একটা ব্যাপার আছে, যে আপনি দেখলেন যে না টোটাল ব্যাপারটা আপনি ভুল করে ফেলছেন, এটা তো সিফিলিটিক মাইগ্রেন ছিল, হেন তেন হেরিডিটি, অনেক কিছু প্রবলেম ছিল, আপনি ক্যালকেরিয়া কাপ দিয়া দেখতেছেন, হাইরে আর এই রোগটাই তো আলাদা ধরনের রোগ, আমার তো ঠিকঠাক হয়নি, তখন আপনি পুরো ট্রিটমেন্টের প্ল্যানটাকে চেঞ্জ করে সাজালেন যে না আমার এই ক্ষেত্রে এটা অ্যাকিউট ডিজিজ, তাহলে আমাকে ভুল ভাবে একটা বা ক্রনিক ডিজিজ আপনি অ্যাকিউটের মতো করে ভাবছিলেন, পুরো ট্রিটমেন্টের প্ল্যানটাকে আপনি চেঞ্জ করে ফেললেন। তো চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট অর সিলেক্টিং এ নিউ রেমেডি, বা পুরো কেসটাই ভুল হয়েছে, আপনি কাইটা দিয়ে ফের নতুন করে কেস টেকিং করে ফের আবার নতুন ভাবে ওষুধ প্রয়োগ করছেন, এটাও হতে পারে। তো এগুলো মোটামুটি হচ্ছে কি আমাদের 3 ধরনের কাজ করা লাগে, এগুলো খালি একটু বেশি বেশি এক্সপ্লেনেশন হয়েছে। 1 নম্বর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ, 2 নম্বর হচ্ছে সেম রেমেডি সেম পোটেন্সিতে রিপিটেশন, বা সেম রেমেডি উচ্চ শক্তিতে বা নিম্ন শক্তিতে রিপিটেশন, অর্থাৎ পোটেন্সিটাকে চেঞ্জ করা। আর তৃতীয়ত হচ্ছে একটা নতুন রেমেডি সিলেকশন করা, সেটা ভুলের কারণে হোক, অ্যান্টিডোটের কারণে হোক, অ্যান্টিডোট করার কারণে হোক, কমপ্লিমেন্টারি দেওয়ার ক্ষেত্রে হোক, এনি টাইপ অফ নতুন একটা মেডিসিন আপনি, বা ভুল হওয়ার কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনি একটা নতুন মেডিসিন বিবেচনা করছেন। তাহলে মূলত 3টে কাজ, ওয়েট ওয়াচ, আগের ঔষধের রিপিটেশন, অথবা নতুন একটা মেডিসিন সিলেকশন, এই 3টে কাজ তৈরি করতে হয় আমাদের, আর তো কিছু করণীয় নাই সেকেন্ড প্রেসক্রিপশন, ঠিক কিনা? এবারে সেকেন্ড প্রেসক্রিপশনে আমাদের কি দেখা লাগবে, তো সেটা আমরা সবাই জানি যে তার মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল লেভেল গুলো কেমন কি টাইপের আছে সেগুলোকে আমাদের দেখা, বা নতুন আর কি দেখা লাগে, আরো 2টা জিনিস দেখা লাগে। 1 নম্বর হচ্ছে এটাকে ইম্পর্টেন্ট, ফার্স্ট আপনি কনসিডারেশন করেন তার জেনারেল কন্ডিশন কেমন আছে, তার রোগীর এনার্জি লেভেলটা কেমন আছে, সে আগের থেকে স্বচ্ছন্দ বোধ করতেছে,
আগের থেকে বেশি দুর্বল, তার কথাবার্তা মেলমেলা হয়ে যাচ্ছে, তার চোখের দৃষ্টিশক্তির মধ্যে ক্ষীণতা চলে আসতেছে, হ্যাঁ, পেশেন্টের ভালো লাগতেছে না, এরকম ধরনের পরিবর্তনগুলোকে দেখেন। এছাড়া আপনি যে চিপ কমপ্লেন্স নিয়েছিলেন সেগুলো কি অবস্থার মধ্যে আছে সেগুলো দেখেন। আপনি যে কিনোটস গুলো যেগুলোকে মেইন করে আপনি পাখির চোখ করে একটা ঔষধকে প্রয়োগ করেছিলেন, সেই কিনোটস গুলো যেগুলোর উপরে আপনি ঔষধটাকে রেখেছিলেন সেগুলোর কি অবস্থা সেগুলোকে দেখেন। বিশেষ করে মেন্টাল ইমোশনাল লেভেলটাকে ভালো করে চেক করেন, দেখেন রোগীর মধ্যে মানসিক কোনো অবস্থা দুরবস্থার সৃষ্টি হচ্ছে, ইমোশনালি কোনো প্রবলেম ক্রিয়েট করছে সেগুলোকে দেখেন। এবং লাস্ট অফ অল যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে তাকে দেখতে হয় যে রোগীর হচ্ছে নতুন কোন সিমটমস আসছে কিনা, এবং সেই নতুন সিমটমসটা কোন গোত্রের। ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটা অনেকেই বলে না যে নিউ সিমটমস এর অর্থটা কি রে ভাই। নিউ সিমটমস আমরা কি বুঝবো? নিউ সিমটমস হচ্ছে 3 টাইপ হতে পারে। আমি যেটুকু বলছি আমার এক্সপ্লেনেশন অনুযায়ী আপনাদের বলতেছি, কোনো বই লেখা আছে কি লেখা নেই সেটা আমার জানার দরকার নাই, যেটুকু আমি ক্লিনিকে করি সেটুকু আপনাদের বলতেছি। নিউ সিমটমস 3 প্রকারের হতে পারে। নাম্বার 1 হচ্ছে অ্যাক্সেসরি সিমটমস, যেখানে ওয়ান সাইডেড ডিজিজ থাকে, এবং ধরেন লাইকোপোডিয়ামের আপনি মাত্র 2টা সিমটমস পাচ্ছেন, 4টে থেকে 8টার মধ্যে বৃদ্ধি এবং হচ্ছে যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। ওকে, 2টা পেলেন। এবার আপনি ঔষধ দেওয়ার পরে দেখলেন যে হাইরে আর একটা সিমটমস এর বিকাশ হইতেছে, সেটা হচ্ছে ইম্পোটেন্সি, যেটা রোগী আগে এই ব্যাপারে কিছুই বলে নাই, কিন্তু ইম্পোটেন্সি ক্রিয়েট করতেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইকোপোডিয়ামের মধ্যে ইম্পোটেন্সি থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এখানটায় 2টা চিত্র ছিল, আরো একটা সুন্দর কিনোটস চলে আসতেছে, বা পায়ের তলায় ঘাম হইতেছে, দুর্গন্ধ। লাইকোপোডিয়ামে এটা তার পায়খানার কনস্টিপেশন দেখা দিয়েছে। আগে কিন্তু কনস্টিপেশন অতটা পেশেন্ট বলে নাই, তাই এই ব্যাপারে কোনো কিছুই নাই, আগে ঠিকঠাক ছিল মোটামুটি, কিন্তু কনস্টিপেশন চলে আসতেছে। এখন এই যে কনস্টিপেশন আসা, পায়ের তলায় ঘাম আসা, ইম্পোটেন্সি ক্রিয়েট করা, এগুলো সবই একটা লাইকোপোডিয়ামকে একটা কমপ্লিট আকার আপনার সামনে উপস্থাপনা করতে চাইতেছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাকে বলে অ্যাসোসিয়েটেড সিমটমস, যেটা ওয়ান সাইডেড ডিজিজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এই ধরনের নিউ সিমটমস আসা মঙ্গলজনক না অমঙ্গলজনক পেশেন্টের জন্য? আপনাদের কাছে আমার প্রশ্ন। তো ডক্টর হ্যানিম্যান বলেন যে এই ক্ষেত্রে ডিজিজটা ছিল ওয়ান সাইডেড, কারণ আমরা মাত্র 2টা সিমটমস এর উপরে আমরা আর কোনো ধরনের কিনোর সিমটমস পাইনি। হ্যাঁ, কিছু পাইছি, গরম ঠান্ডা ওই সমস্ত দিয়া তো আর একটা ওষুধকে জাজ করা যায় না। তো সেই ক্ষেত্রে এই যে সিমটোলজির নতুন সিমটোলজির উদ্ভব হয়েছে, এটা অ্যাসোসিয়েটেড সিমটমস, এটা অনেকটা প্রুভিং সিমটমস এর মতো লাগতে পারে, কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে যেগুলো গ্রুপ সি পেশেন্ট বা যেগুলো গ্রুপ সি এবং ডি, যাদের মধ্যে ক্রনিক ডিজিজ প্রচন্ড পরিমাণে অ্যাক্সেস হয়েছে এবং তাদের সিমটমস এর সাপ্রেশন হয়েছে কন্টিনিউয়াসলি অ্যালোপ্যাথিক মেডিসিনের জন্য বা এনি টাইপ অফ কজের জন্য সাপ্রেস হয়েছে, আপনার মেডিসিন গিয়ে সেখানটায় সিমটমস গুলোকে আবার আবার সেগুলোকে নিয়ে আসতেছে এবং একটা কমপ্লিট পিকচার ক্রিয়েট করতেছে লাইকোপোডিয়ামের বা এনি টাইপ অফ মেডিসিনের। সেক্ষেত্রে এটাকে বলে অ্যাসোসিয়েটেড সিমটমস। এটা ওই ধরনের নিউ সিমটমস নয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্বিতীয় নিউ সিমটমস হচ্ছে যেটা হচ্ছে ডিজিজ প্রোগ্রেস। আর্থ্রাইটিসের পেন ছিল বা সামান্য হার্টের মধ্যে ইনফ্ল্যামেশন ছিল, এখন হচ্ছে কি রোগীর মধ্যে বিপি খুব হাই হয়ে গেল, যে আগে হার্টের সিমটম ছিল কিন্তু বিপি টিপি, মানে সাপোজ দ্যাট, বা হচ্ছে দেখা যাচ্ছে আগে সিস্টাইটিস ছিল, হ্যাঁ, সিস্টাইটিসের মধ্যে সাধারণ পেইন ছিল, সাধারণ কিছু কমপ্লেইন্স ছিল, জ্বালা করতো, হেনা করতো, রোগী রাতে ঘুমাইতে পারতো, নানান ধরনের সমস্যা, পেশাব করতে গেলে অবর্ণনীয় কষ্ট, এই সমস্ত কিছু ছিল। এখন তার সঙ্গে নতুন ভাবে অ্যাড হয়েছে পেশাবে রক্ত আসতেছে, বা এখন ওই সিমটমস চলে গিয়ে এখন মুখ থেকে রক্ত উঠতেছে, লাংস থেকে রক্ত উঠতেছে, বা এখন সিস্টাইটিস কমে গিয়ে এখন হচ্ছে কি বা সিস্টাইটিসও বাড়ছে এবং তার সাথে সাথে আপনার হার্টের কমপ্লেক্স শুরু হচ্ছে। বাট ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের নিউ সিমটমস এটা বোঝায় যে ডিজিজটা প্রোগ্রেস করেছে, বা একটা যে আধুনিক অ্যালোপ্যাথিক যে সমস্ত প্যাথোলজি আছে সেই প্যাথোলজিটা প্রোগ্রেস করেছে। ক্যান্সারে প্রথমে সামান্য সামান্য কষ্ট ছিল, এখন মেটাস্টেসিস শুরু হয়েছে, তার মানে রোগের সিমটোলজি ডেভেলপমেন্ট হয়েছে এখানটায়, অর্থাৎ ডিজিজটা প্রোগ্রেস করেছে। ডিজিজটাকে ঔষধকে জব্দ করতে পারেনি বা নিজের কন্ট্রোলের মধ্যে নিতে পারে নাই, এবং ডিজিজ যেভাবে ন্যাচুরাল ভাবে বাড়তেছে সেইভাবেই বেড়ে চলেছে, আপনার ঔষধের কোনো তোয়াক্কা এসে পড়ে নাই। এই ধরনের নিউ সিমটোলজি অবশ্যই খুবই বিপজ্জনক। মাই ডিয়ার ফ্রেন্ডস, থার্ড হচ্ছে
নিউ সিমটমস, এটা সাপ্রেশনের কারণে আসে। যে আপনার মাথার যন্ত্রণা ছিল, আমি ঔষধ দিলাম, আপনার মাথার যন্ত্রণা কইমা গিয়া এখন আপনার মধ্যে বিষণ্ণতা দেখা দিল, গভীর স্যাডনেস দেখা গেল। আপনি আগে কি সুন্দর করে অফিসে যাইতেন, এখন অফিসে টফিসে কোথাও যাইতে ভালো লাগে না, চুপচাপ বাড়ির মধ্যে বসে থাকতে ভালো লাগতেছে। এই ক্ষেত্রে নিউ সিমটমস এ মানসিক বিষণ্ণতা বা স্যাডনেস বা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, এটা হচ্ছে নিউ সিমটমস। এই নিউ সিমটমসটা হচ্ছে আপনার জন্য ক্ষতিকারক, আপনার পেশেন্টের জন্য ক্ষতিকারক। আপনার ঔষধ দেওয়াটাই এখানে চরম মাত্রায় ভুল হয়েছে। ওই ঔষধ কখনো ঔষধ ছিল না। এই ধরনের নিউ সিমটমস, যেটা একটা সিস্টেমকে, যে আমি কালকের যে লেকচারটা, এর আগে যে লেকচারটা দিয়েছিলাম সেখানটায় যে ধরনের আলোচনা করেছিলাম, সেখানে যে চ্যাটটাকে প্রকাশ করেছিলাম, দেখা গেল রোগের স্তর এখান থেকে চেঞ্জ হয়ে আরো ডিপ স্তরের মধ্যে প্রবেশ করলো। তো এই ধরনের সিমটোলজি, এটা রোগের কারণেও বাড়ে নাই, ঔষধের আপনার ঔষধের কোনো অ্যাসোসিয়েটিভ সিমটমস নাই। লাইকোপোডিয়ামের মধ্যে খুঁজলে আপনি মানসিক বিষণ্ণ পাচ্ছেন না। ওইভাবে বিষণ্ণতা, এমন একটা বিষণ্ণতা ক্রিয়েট করছে, লাইক সিপিয়া লাইক বিষণ্ণতা ক্রিয়েট করছে। এখন লাইকোপোডিয়ামের মধ্যে ওই ধরনের নাই, কিন্তু বিকাল 4-8টা ছিল। তাহলে এই ধরনের সিমটমসকে আপনি লাইকোপোডিয়ামের কোথাও সাথে সেটিং করতে পারছেন না, যে ব্লকের মতো নিয়ে আপনি ঘুরতেছেন, যে লাইকোপোডিয়ামের কোথাও যদি গ্যাপ থাকে সেখানে পূরণ করবো, কিন্তু লাইকোপোডিয়ামের সিমটমস এটা নয়। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সিমটমস আসলো কোথা থেকে? এটা আপনি অ্যান্টিপ্যাথি প্রয়োগ করেছেন, অর্থাৎ অ্যালোপ্যাথিকের মতো কাজ করেছেন, অ্যান্টিপ্যাথিক ভাবে কাজ করেছে মেডিসিন, এবং সিমটমসকে সাপ্রেস করে আরো ডিপার লেভেলের সিমটমসকে প্রডিউস করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে সব থেকে সাংঘাতিক অবস্থা। এই ধরনের সিমটমসকে সত্যিকারের অর্থে নিউ সিমটমস হিসেবে বিবেচনা করা যায়। তো এই হচ্ছে নিউ সিমটমস এর 3-4টে প্রকারভেদ। এখন আমাদের আরেকটা নিউ সিমটমস হচ্ছে যে আগে যে অসুখগুলো ছিল, আমার এক্সিমা ছিল, আমার এই ছিল, ওই ছিল, ডিসচার্জ ছিল, বডির মধ্যে লিউকোরিয়া ছিল, সেটা ফিরে আসা। অনেকের কাছে যারা ভালো করে কেস টেকিং করবে না, তাদের প্রথম দেখায় চমকে উঠবে, হাই রে, এই সিমটমস তো ছিল না, এই কেমনে ফেরত আসলো, এটা কোথায় থেকে আসলো। রোগী হয়তো দেখা যাচ্ছে অশিক্ষিত, তেমন করে বুঝে না, নিজের শরীরকে বুঝে না, সে বলতে ডাক্তার হ্যাঁ এটা তো কখনো ছিল না। তারপরে একটা সময় গল্প করতে করতে, আরে তখন করেছে, আমার যখন 7 বছর বয়স ছিল তখন এই প্রবলেমটা ছিল। My dear friends, it is not a symptoms, it is an old symptoms return. তো নিউ সিমটমস কে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এবং বুঝতে চেষ্টা করতে হবে, ইজ ইট প্যাথোলজিক্যাল অ্যাকশন, কোন প্যাথোলজি প্রডিউস হইতেছে, গ্রো করতেছে, সেই দিকে যাইতেছে, ইজ ইট অ্যাসোসিয়েটেড সিমটমস, ইজ ইট ওল্ড সিমটমস, অর ইট ইজ সাপ্রেসড অফ সিমটমস। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে সাপ্রেশনের ফলে নতুন সিমটমস প্রডিউস করে। এটাকে ভালো করে জাজ করতে হবে এবং ফলো আপ গুলোকে দেখার জন্য এই কটা প্রস্তুতি ভালো। এবার আপনি যখন ফলো আপ নিবেন, তখন আপনাকে কয়েকটা ব্যাপার মাথার মধ্যে রাখলে 3টের অবজারভেশন আপনার কাছে পানির মতো মনে হবে, একদম তরলের মতো মনে হবে, যে আরে এটা আবার কোনো বিষয় বোঝার মতো। আমাদের প্রথম ফোকাস থাকে যে চিফ কমপ্লেন্ট বাড়লো কি কমলো, শুধু এইটুকু আমাদের ব্রেনের মধ্যে বেশি সীমাবদ্ধ, কিন্তু এর বাইরে একটু বেরিয়ে দেখতে হবে। যে কোনো ফলো আপ জাজ করার জন্য আপনাকে কয়েকটা ব্যাপার মাথার মধ্যে রাখতে হবে। এই যে স্লাইড দিয়েছি এর মধ্যে নাই, তারপর আমি বলে দিলাম। নাম্বার 1 হচ্ছে অ্যান্টিডোট ফ্যাক্টর। অ্যান্টিডোটের ফ্যাক্টরটাকে মাথায় রাখতে হবে, যে রোগী কি কি ধরনের হাবি জাবি জিনিস, তামাক, পান, পর্দায়, অ্যালকোহল, রাত জাগা, স্ট্রেস, তার সংসারের অবস্থা কি, ফ্যামিলি ম্যাটার কি, ফাইন্যান্সিয়াল প্রেশার কি, মেন্টালি প্রেশার কি, যথাযথ সম্ভব আপনাকে নলেজ রাখতে হবে যে অ্যান্টিডোট ফ্যাক্টরটাকে, এবং অ্যান্টিডোট ফ্যাক্টরটা কে নিয়েই আপনাকে রোগীর ফলো আপ জাজমেন্ট করতে হবে, এবং ডক্টর কেন সেইভাবে আলোচনা করছে। অ্যান্টিডোট ফ্যাক্টরটাকে মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে রোগটা কতটা সুগভীর স্তরে ছড়িয়েছে, সেটার দিকে একটা ফোকাস রাখলে আপনার অবজারভেশন গুলো পড়া খুবই ইজি হয়ে যাবে। অর্থাৎ তার প্যাথোলজিক্যাল স্ট্যাটাস কি, কতটা দূর পর্যন্ত রোগ বিস্তৃত হয়েছে, বিশেষ করে ডিস্ট্রাকটিভ কোন প্যাথোলজি আছে কিনা,
ডিস্ট্রাকটিভ প্যাথোলজি মানে কি, ডিজেনারেশন কন্ডিশন বা যে অঙ্গ, বিশেষ করে ভাইটাল অঙ্গগুলো রোগীর লাংস, কিডনি, আমার ওখানে চ্যাট করা আছে, আপনি প্লিজ দেখে নেবেন, স্ক্রিন থেকে আমার সাজানো আছে ডক্টর ভিক্টরির কাছে মতামত অনুযায়ী, যে কোনটা সব থেকে লাস্ট স্টেজ ব্রেন, আর সব থেকে সুপারফিশিয়াল স্টেজ হচ্ছে স্কিন। তো রোগ কোন লেভেলের মধ্যে আছে, হোয়ার ইজ দ্য প্যাথোলজি, আগে এটাকে আপনাকে বুঝতে হবে যে প্যাথোলজির কন্ডিশনটা কি। যদি কোনো রোগীর মধ্যে ডিস্ট্রাকটিভ প্যাথোলজি থাকে, অর্থাৎ কোনো অর্গ্যান প্রায় ধ্বংস হয়ে গেছে, ধরেন লাংসের কাজ 10% করতেছে, কিডনি 20% কাজ করতেছে, হার্ট 50% কাজ করতেছে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানটায় আপনার রেজাল্ট কখনোই ভালো হতে পারে না। সেখানে যাই মেডিসিন আপনি দিবেন, সেখানে ব্যাড প্রগনোসিস। এই জন্য আমাদের হেলথ লেভেল অফ হেলথ করার দরকার আছে, এবং এই সম্পর্কিত ব্যাখ্যা নেক্সট আমাদের যে ক্লাস আছে, এই ফলো আপ সিরিজের মধ্যেই আমাদের লেভেল অফ হেলথের আলোচনা হবে, সেখানটায় আমরা বুঝবো। তো আপাতত আমরা এইটুকু জেনে রাখি যে পেশেন্টের মধ্যে প্যাথোলজি কি মাত্রায় আছে, অর্থাৎ কি ধরনের সমস্যা আছে, অর্গ্যানগুলো, বিশেষ বিশেষ অর্গ্যানগুলোতে কি ধরনের সমস্যা আছে, সেই সম্পর্কে আপনাকে একটা দৃষ্টিভঙ্গি রাখতেই হবে রোগীর ফলো আপ করার জন্য। দ্বিতীয়ত ব্যাপার গেল, দ্বিতীয় ম্যাটার, শুধু আপনার ঔষধটাই ঠিক হলো না, ঠিক হলো কি না হলো সেটাও নয়, সেক্ষেত্রে আপনার পোটেন্সিটাকেও মাথার মধ্যে রাখতে হবে। পোটেন্সির ব্যাপারটাকেও মাথার মধ্যে ধ্যান রেখে আপনাকে চেঞ্জের অবজারভেশন করতে হবে। ফোর্থ হচ্ছে, মোটামুটি এই কোটা মাথায় রাখলে আপনার কাজ হয়ে যাবে। তাহলে বাকি ফলো আপ বোঝাটা খুবই ইজি ব্যাপার হয়েছে। হ্যাঁ, জীবনী শক্তি অ্যাকচুয়ালি আমাদের ফলো আপ মানে হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই ভাইটাল অ্যাপ্রোচকে নিতে হবে, অর্থাৎ ভাইটালিস্টিক অ্যাপ্রোচ। সমস্ত দুনিয়া চলে মেটেরিয়ালিস্টিকের উপরে, অ্যালোপ্যাথিক, ইউনানি সবকিছু, কিন্তু হোমিওপ্যাথিক একমাত্র যে চিকিৎসা বিজ্ঞান যেখানে ভাইটাল ফোর্সের অ্যাপ্রোচ হচ্ছে মেন, অর্থাৎ আপনার জীবনী শক্তি এবং আপনার ডিফেন্স মেকানিজম কতটা শক্তি পাইলো আর কতটা পাইলো না, আসল জাজমেন্ট হচ্ছে এইটা। জীবনী শক্তিকে পরিমাপ করার নাম হচ্ছে ফলো আপ। কোন রোগ বাড়লো, চিপ কমপ্লেন বাড়লো কমলো সেটা নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, আসল ব্যাপার হচ্ছে জীবনী শক্তি কতটা উন্নতি হইলো, ডিফেন্স মেকানিজম কেমনটা উন্নতি হইলো। এখন এই ব্যাপারগুলো কেমনে বুঝবো, তার জন্য তফসিল করতে হবে এবং হ্যানিম্যানের অর্গাননকে ভালো করে অধ্যয়ন করতে হবে। দ্বিতীয় হচ্ছে হলোস্টিক অ্যাপ্রোচ, এটা একটু আপনার মাথার মধ্যে রাখতে হবে যে হলোস্টিক অ্যাপ্রোচ মানে শুধুমাত্র রোগীর চিপ কমপ্লেন্স কমে যাওয়া মানে হচ্ছে আপনি দুর্দান্ত রেজাল্ট প্রডিউস করছেন, অ্যাকচুয়ালি তা নয়, বরঞ্চ আপনার রোগীর সামগ্রিক উন্নতি কতটুকু হইল, এই সামগ্রিক অবস্থার ক্যালকুলেশন করার নাম হচ্ছে ফলো আপ। তাহলে এবার আমরা মোটামুটি ফলো আপের মধ্যে ঢুকতে পারি। তো ফার্স্ট ফলো আপটা কি আছে, প্রথমে খারাপ করে নিয়ে এসছে ডক্টর ফিঞ্চ, আর তারপর আস্তে আস্তে ভালো দেখে নিয়েছে মনে হয়। তো ফার্স্ট অবজারভেশন হচ্ছে এ প্রলংড অ্যাগ্রাভেশন এন্ড ফাইনাল ডিক্লাইন অফ দ্য পেশেন্ট, অর্থাৎ ফার্স্টে প্রচন্ড বাড়লো এবং একটা লম্বা সময় ধরে বাড়লো, এবং অর্থাৎ দীর্ঘকালীন ধরে রোগের বৃদ্ধি হইল, এবং শেষ পর্যন্ত রোগীর ক্রম অবনতি হচ্ছে, রোগী খারাপের দিকে চলে যাচ্ছে, আর কোনো মতে দাঁড়াচ্ছে না রোগী, এবং আস্তে আস্তে খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, মৃত্যু আসন্ন হয়ে পড়লো। এরকম একটা ঔষধ দিলে এখানটা অনেক ডাক্তার ভেবে থাকতেন আমার হয়তো ওষুধটা দেওয়া ভুল হয়েছে, এমন ব্যাপারটা কি সেটাকে বোঝার চেষ্টা করুন। First observation, a prolonged aggravation and final decline of the patient. ডক্টর হ্যানিম্যানের 161 নম্বর অ্যাফোরিজমের মধ্যে আমাদের সেখানে একটা সূক্ষ্ম আলোচনা আছে। ডক্টর হ্যানিম্যান বলেন যে অ্যাকিউটের মধ্যে অ্যাগ্রাভেশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এবং
এবং হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন সেখানে হয়। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন অর্থাৎ সিমিলার সিমটমস গুলো একটু বেড়ে যায়, যেটার উপর আপনি প্রেসক্রিপশন করেছেন, হয়তো মাথা ব্যথা, স্লাইটলি মাথা ব্যথা বাড়লো, স্লাইটলি জ্বর বাড়লো, তারপর রোগী আস্তে আস্তে ভালো হয়ে গেল। এটাকে বলে সিমিলার অ্যাগ্রাভেশন বা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। কিন্তু ডক্টর হ্যানিম্যান এখানে সতর্ক করে বলতেছেন যে ক্রনিক কেসের ক্ষেত্রে অ্যাগ্রাভেশন না হওয়াটা উচিত। এবং বেশিরভাগ এই ক্রনিক কেসের মধ্যে অ্যাগ্রাভেশন হওয়ার মূল কারণ হইতেছে রিপিটেশন এবং পোটেন্সি প্রবলেম, অর্থাৎ খুব ঘন ঘন মাত্রা দেওয়া হয়েছিল। এবং এখানে কয়েকটা প্রশ্ন ক্রিয়েট করে যে ঠিক আছে, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন তো হইলো বা রোগের বৃদ্ধি তো হইলো, কিন্তু লাস্টে রোগী আর খারাপের থেকে চলে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা কেন হচ্ছে? এক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত, মানে অবনতি মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে এবং গুরুতর অবনতি ঘটে মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে। তাহলে নাম্বার 1 বিবেচনা করতে হবে যে এখানটায় রোগীটা কেমন ছিল, রোগীটার কি অবস্থা ছিল। এটা হচ্ছে কি এক ধরনের রং প্রেসক্রিপশন বা ভুল প্রেসক্রিপশন হতে পারে, ভুল ঔষধ দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিসপ্রপোর্শনেট ডোজ, অর্থাৎ ডোজটা খুবই মারাত্মক ছিল। অর্থাৎ ডোজ অর্থাৎ পোটেন্সি এবং ডোজ রিপিটেশন দুইটার কথা বলতেছি, এই দুইটাই হচ্ছে কি খারাপ ছিল, মানে মারাত্মকভাবে ভুল হয়েছে। ধরেন কোন একটা অ্যাডভান্স ক্যান্সার পেশেন্ট আছে, খুব অ্যাডভান্স লেভেলের ক্যান্সার পেশেন্ট, তাকে আপনি সালফার 1 দিলেন এবং হঠাৎ করে মারাত্মক অ্যাগ্রাভেশন শুরু হলো এবং রোগী খুব দ্রুত শ্বাসকষ্ট হেন ফেন সবকিছু শরীরের মধ্যে সাইন সিমটম চলে আসতেছে এবং কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। তো এই ধরনের একটা উদাহরণের সাথে আপনি এটাকে চিন্তা করলে সহজে বুঝতে পারবেন। তোমার সর্বাত্মক এটা বুঝতে হবে যে আমি দিয়েছি হোমিওপ্যাথি মেডিসিন কোনো বিষ দিই নাই, যাই হোক পোটেন্সিয়াল, যাই হোক মেডিসিন বিকৃত হইল, অ্যাগ্রাভেশন তো হইল, অ্যাগ্রাভেশনের পরে স্টেজ কি অ্যামলারেশন। তাহলে এখানে অ্যামলারেশন আসতেছে না, এখানটা ক্রম অবনতি হচ্ছে, রোগী মৃত্যুর দিকে এগোচ্ছে। দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে রোগীর জীবনী শক্তি প্রচন্ড পরিমাণে দুর্বল, ভাইটাল ফোর্স খুবই উইক, এবং এখানটায় আপনি ভুল কইরা একটা রোগীর গভীর অ্যান্টিমায়োসিমেটিক মেডিসিন প্রেসক্রিপশন করে ফেলেছেন। এবং শুধু তাই নয়, এই যে দীর্ঘকালীন বৃদ্ধি ঘটলো, আপনার রোগ আস্তে আস্তে বাড়তেছে, রোগী খারাপের দিকে যাচ্ছে, সেটা ঠিক আছে, সেটা বিনা ওষুধে যাচ্ছে ঠিক আছে, কিন্তু প্রথম যে লেয়ারটা আপনার উঁচুর দিকে উঠলো অর্থাৎ বাড়লো, এই বাড়লোটা কেন? এখানটায় মেডিসিনাল অ্যাকশন কাজ করছে না। এত দীর্ঘ সময়, ধরেন 1.5 মাস আপনি ঔষধ দিয়েছেন, দেওয়ার পরে 2 মাস ধরে বাড়তেছে, আপনি অপেক্ষায় আছেন কখন কমবে, অ্যামলারেশন হবে। এই যে 2 মাস ধরে বাড়তেছে, এই 2 মাস ধরে বাড়ার কারণ কি শুধু আপনার ঔষধটাই ভুল ছিল? রোগীর মধ্যে কি কোনো ভুল ছিল না? আর যদি বা বাড়লো তারপরে কমবে না, কমেছে, আরো খারাপের দিকে যাচ্ছে, আরো রোগীর দিকে যাচ্ছে, আরো গ্রাফিক দিকে আসতেছে, তার মানে হচ্ছে কি অবশ্যই এই যে লাস্টের দিকে আরো খারাপের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে সেখানটায় ভাইটাল অর্গান গুলো কোনো না কোনো ভাবে ধ্বংস হয়েছে। এবং তার যে মেন অর্গান আছে, সেই মেন যন্ত্রাংশের মধ্যে কোনো ধরনের পরিবর্তন ঘটে গেছে অলরেডি, যেটা না সারার মতো। অর্থাৎ এই কেসটাই হচ্ছে অসাধ্য কেস, এই কেসের মধ্যে রোগী বাঁচবো না, অর্থাৎ আরোগ্যের অসাধ্য, এখানে কিওর করা পসিবল নয়। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে রোগীর মধ্যে এমন কিছু জটিলতা আছে যেটা রোগী কখনোই কিওরের পথে যাইতে পারে না, অর্থাৎ রোগটা আরোগ্যযোগ্য অবস্থায় আর নাই, সময় অনেক পেরিয়ে গেছে, ধ্বংস যা হওয়ার হয়ে গেছে, রোগী আর কোনোভাবেই সারা সম্ভব নয়, এই রোগী আরোগ্যযোগ্য নয়। এইটা রোগীর মধ্যে প্রবলেম, অর্থাৎ অলরেডি তার মধ্যে অনেক কিছু যন্ত্রাংশের ডিজেনারেটিভ প্রসেস হয়ে গেছে, যে অর্গানগুলো আগের মতো কার্যক্ষম নাই, বিশেষ অর্গানগুলো ধ্বংস হয়েছে, এবং হোমিওপ্যাথিক ঔষধ এখানে কখনোই ব্যালেন্স ক্রিয়েট করতে পারবে না, অর্থাৎ এটা গ্রুপ ডি পেশেন্ট। নাম্বার 1 অ্যাসেসমেন্ট হলো রোগীর মধ্যে সমস্যা যেটা আছে, ঔষধ একমাত্র ঔষধ দিয়ে আপনি বুঝতে পারলেন এবং সারার অযোগ্য। কিভাবে বুঝলেন? যে দীর্ঘকালীন বৃদ্ধি, তার মানে ডিফেন্স মেকানিজম এখানে খুবই দুর্বল ছিল,
ডিফেন্স মেকানিজম এখানটায় খুব উইক কন্ডিশনে ছিল, এতটা চাপাচাপি, এতটা এনার্জি, এতটা তাকে বুস্ট করা হয়েছে, ফোর্স করা হয়েছে রোগটাকে সারাবার জন্য, সেটা রোগী ভালোভাবে নিতে পারে নাই, রোগীর শরীরও ভালোভাবে নিতে পারে নাই। এবং আপনার ভুল কি? আপনার ভুল দুইটা, এমন একটা মেডিসিন দিয়ে ফেলেছি যেটা এখন রোগীর শরীরে নেওয়ার মতো যোগ্য নয়। হ্যাঁ, টোটালিটি অফ সিমটমস এবং মায়োসিমেটিক ব্যাকগ্রাউন্ডটাও বোঝা আমার ভুল হয়েছে, ভালো নয়। আর দ্বিতীয় ভুল হয়েছে পোটেন্সিটা, বিশেষ করে এখানটায় পোটেন্সিটা অবশ্যই 30 পোটেন্সি থেকে অনেক বেশি ছিল। 200 দেওয়া হয়েছিল, বাট এনএম দেওয়া হয়েছিল, একাতে করে অনএম দেওয়া হয়েছিল, এরকম হাইয়ার পোটেন্সিতে দেওয়া হয়েছিল। ফলে ভাইটাল ফোর্স চাপে পড়ে ভেঙে গেছে। ভাইটাল ফোর্সের যে এত প্রেশার ক্রিয়েট করেছে, এত উচ্ছলতা সৃষ্টি করেছে যে এত দীর্ঘদিন বৃদ্ধি ছিল, এটা জীবনী শক্তির উপরে একটা অপ্রয়োজনীয় প্রেশার ক্রিয়েট করে, অপ্রয়োজনীয় প্রেশার। এতটা পোটেন্সি দেওয়ার কোনো যুক্তি ছিল না, আর এতটা টিপ দেওয়ার কোনো দৃষ্টি ছিল না। ইট ইজ এ রং প্রেসক্রিপশন। আপনিও ভুল করেছেন, এখানে রং প্রেসক্রিপশন হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাথোলজিক্যাল যে কন্ডিশন ছিল, সেই প্যাথোলজিক্যাল কন্ডিশনও অনেক অগ্রসর হয়েছিল। এটা রোগীর ভুল ছিল। এখানে অ্যাডভান্স একটা মারাত্মকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হয়তো উপরে উপরে একটা সিফিলিটিক অ্যান্টিসোরিক মেডিসিনের দ্বারা প্রশমিত করেছেন, যে নিচে থাকা সাইকোটিক বা সিফিলিটিক টেন্ডেন্সিটা একদম হঠাৎ করে সামনে আসা পড়েছে এবং রোগীর জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে। তাহলে বিশেষত এখানে দেখা যায় ভিতরে কোনো ডমিনেট ভাবে সিফিলিটিক মায়োজম ছিল, ধ্বংসাত্মক প্রবণতা ছিল, এবং সেই ধ্বংসাত্মক প্রবণতার কারণে ভাইটাল ফোর্স এখানটায় পাওয়ারলেস হয়ে গেছিল। খুব কম পাওয়ার নিয়ে ভাইটাল ফোর্স কাজ করছিল, এবং তাকে আপনি এমন ভাবে উজ্জীবিত করেছেন, এমন ভাবে নাড়া দিয়েছেন যে পেশেন্ট এবারে মৃত্যুর পরে মারা যাচ্ছে, আর তার শরীরের মধ্যে শক্তি জোটাইতে দিচ্ছে না সিফিলিটিক মায়োজম। তো দেখেন কোন কোন ক্ষেত্রে এরকম হয়তো উপরে একটা চর্মরোগ আছে বা একটা উপসর্গ আছে, সেটাতে আপনি কোনোভাবে একটা ঔষধ দিয়েছেন, আর ভাইটাল ফোর্স এতটা সে আপনার ঔষধের প্রভাবে প্রভাবিত হয়েছে যে সে এটা থেকে মুক্তি হয়েই মাত্র ছোটাছুটি শুরু করছে। তাহলে মায়োজম যে ব্যাপারটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে চিন্তা করেন, তাহলে মায়োজমটা খুবই গভীর এবং সঠিক মায়োজমেটিক ঔষধ এখানে প্রয়োগ করা হয়। আমরা এখান থেকে আরো বুঝতে পারছি যে ভাইটাল অর্গান, বিশেষ করে এখানটায় আপনি অবশ্যই দেখবেন এখানটায় লিভারের সিরোসিস, এই সমস্ত কেস কোথায় হয়? সব ক্ষেত্রে, সব রোগীর ক্ষেত্রে হবে না। তো আপনি দেখবেন এই কেসগুলো বেশিরভাগ থাকে লিভার সিরোসিসের কেস বা রেনাল ফেলিয়ারের কেস, যে এখানটায় কিডনি কোনো কাজ করতেছে না, বা হচ্ছে কি মেটাস্টেসিস অফ ক্যান্সার, হ্যাঁ, বা ভাইটাল ফোর্সের কোনো প্রচন্ড পরিমাণে দুর্বল রোগের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে। তো এই কন্ডিশনের মধ্যে ডক্টর ভিটিলকাসের পরামর্শ হচ্ছে, যখন আপনি গ্রুপ ডি পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন, তখনই আপনি হচ্ছে অবশ্যই গ্রুপ ডি পেশেন্টের ক্ষেত্রে 6 শক্তি 12 শক্তির উপরে যাইতে নাই, এবং এই ক্ষেত্রে করণীয় হইতেছে নিম্ন শক্তির ঔষধের দ্বারা আস্তে আস্তে ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে রাখা এবং শুধুমাত্র প্যালিয়েশন করা। এখানে কোন ধরনের কিওরের অ্যাপ্রোচ চলবে? এখানে কিওরের অ্যাপ্রোচ নিলেই আপনার রোগী মৃত্যুমুখী হবে এবং ভাইটাল ফোর্স এইভাবে রিয়াকশন ঘটিয়ে রোগীর মৃত্যুকে আরো ত্বরান্বিত করবে। তো সেই ক্ষেত্রে কাজ হচ্ছে শর্ট অ্যাক্টিং মেডিসিন গুলো, বিশেষ করে শর্ট অ্যাক্টিং মেডিসিন গুলোকে বেশি কাজে লাগানো। আর যদি বা কোনো বড় ঔষধ আছে, লাইকোপোডিয়াম, ফসফরাস, কোনিয়াম, মেটালজিয়াম, এই সমস্ত যদি বা ঔষধগুলো আছে, তো সেক্ষেত্রে সে এইভাবেও কাজ করবে না। এবং অবশ্যই এই শক্তিগুলোকে খুবই ধৈর্যের সাথে খুব অল্প অল্প মাত্রায় দেওয়া, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এখানটায় ঔষধ দেওয়ার পরে ঔষধের সিম্পটোলজি, যেহেতু তার ভাইটাল অর্গানগুলো ডিস্টার্ব হয়ে আছে, ধ্বংস হয়ে আছে, তো সিমটমস কখনো এক জায়গায় স্থির অবস্থায় থাকবে না,
ঘন ঘন সিম্পোলজি পরিবর্তন করবে। আজকে বেলেডোনা দেবেন, কালকে সে ক্যালকেরিয়া চাইবে, ক্যালকেরিয়া দিলেন তো পরের দিন হয়তো দেখা যাচ্ছে স্টিগমাটা চাইতেছে, স্টিগমাটা দিলেন তো পরের দিন দেখা যাচ্ছে ইউজেনিয়ার জাম্বো চাইতেছে, ইউজেনিয়া দিলে পরের দিন দেখা যাচ্ছে ভার্বাস সব চাইতেছে, ভার্বাস দিলেন তো সেকেন্ড ইকর চাইতেছে। এরকম একটা রুগী দেখার আমার অভিজ্ঞতা আছে। 2019-এর নাগাদে একটা এমএলটির পেশেন্ট, মাল্টিপল স্ক্লেরোসিস ছিল, বিশেষ করে ব্রেনের হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার যে আছে, হোয়াইট ম্যাটার গুলো ধ্বংস হইতেছে। তো রোগী অবশ্যই একটা বাচ্চা ছিল, এবং এই রোগীগুলো কখনোই 12-14 বছরের বেশি বাঁচে না, অর্থাৎ অ্যাডভান্স প্যাথোলজি। এই জন্য বলতে আপনি যে রেজাল্টটা দেখবেন সব জায়গায় দেখবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলো চিকিৎসার অভিজ্ঞতা না থাকলে কখনোই বোঝা যায় না যে এই ধরনের অবজারভেশন আমি কই দেখবো, কোথায় দেখবো। এটা কি সব জায়গায় দেখা সম্ভব? নো, এগুলো অ্যাডভান্স প্যাথোলজির মধ্যে দেখবেন। তো তার মধ্যে অ্যাডভান্স প্যাথোলজি ছিল, বাচ্চা কোনো কথা টথা আমার কাছে ছিল 5-6 বছর বয়সে। তো বাচ্চা এরকম শুধু শীত হয়ে থাকতো, আর মাঝে মাঝে এপিলেপটিক টাইপের খেঁচাখেঁচি শুরু হইতো, কোনো কথাবার্তা কিছু না, চোখে পাতা টাতা তেমন ভালো মতো পড়তো না, যেরকম হয় নিয়ে তার মোটর সিস্টেম পুরো প্যারালাইজ কন্ডিশন, রোগী সবসময় প্যারালাইজ কন্ডিশনের মধ্যে আছে, শুধু মাঝে মাঝে একটু খেঁচাখেঁচি করে। এই হচ্ছে রোগীর অবস্থা। মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই রোগীটাকে ট্রিটমেন্ট করতে গিয়ে প্রথম কথা আমি বলে নিচ্ছি, এই রোগী কখনোই সুস্থ হবে না, সুস্থ হওয়া সম্ভব নয়, পসিবল নয়। কেননা আমার ওষুধ কি গ্রে ম্যাটার ক্রিয়েট করবেন, জেনারেট করবেন, যেখানে ব্লাড সাপ্লাই নাই, ধরেন গ্যাংগ্রিন হয়ে গেছে, তো আমাদের ওষুধ কি গ্যাংগ্রিন ঠিক করতে পারে? গ্যাংগ্রিনের যে অঙ্গে আক্রান্ত হয়েছে, গ্যাংগ্রিন হয়েছে, সেই অঙ্গটাকে ফিরে আসতে পারে? নো মাই ডিয়ার ফ্রেন্ডস, সেটার কোনো শক্তি নাই। তো আমাদের লিমিটেশনটাকে আগে জানতে হবে। গ্রে ম্যাটার প্রডিউস করবে না। তো এই রোগীর ট্রিটমেন্ট করার সময় আমি এত বেশি ঔষধ ব্যবহার করেছিলাম, এবং মেইন চেষ্টা ছিল যে রোগীর কষ্টটাকে কতটুকু লাঘব করা যায়। ইট ইজ কল প্যালিয়েশন ট্রিটমেন্ট। এই প্যালিয়েশনটাই ছিল মূলত ব্যাপার স্যাপার। তো সেই ক্ষেত্রে আমি কখনো বেলেডোনা দিয়েছি, কখনো হচ্ছে কি অ্যাগারিকাস দিয়েছি, কখনো হচ্ছে কি ইগনেশিয়া দিয়েছি, বিশেষ মূলত নার্ভের মেডিসিন গুলো বেশি খেয়েছে। এবং যেমন যেমন সিম্পোলজি আইসা তার মা আমারে বলতো, ঠিক সেরকম ভাবে একটা ছোট্ট মতো পোর্ট্রেট করে সেইভাবে ওষুধ দেওয়া হইতো। ওষুধ খেয়ে রোগী 4-5 দিন ভালো, আবার একটা নতুন কষ্ট, 4-5 দিন ভালো, আবার কষ্ট, এইভাবে রোগী কন্টিনিউয়াসলি যাইতে থাকে। এবং এই 2 বছর আগে রোগীটার মৃত্যু হয়েছে। এবং আমাদের ব্যাঙ্গালোর হসপিটাল, যেটা ভারতের সব থেকে বিখ্যাত হসপিটাল, সেখান থেকে রোগীকে ফিরাইয়া দিয়েছে। তারপরে হোমিওপ্যাথিক করছিল যে এ রোগী কখনোই বাঁচবে না, আর এ রোগ সারানো কখনোই সম্ভব না। তো অ্যাডভান্স প্যাথোলজি, এরকমই একটা পেশেন্ট বাংলাদেশ থেকেও দেখেছিলাম, ক্যান্সার, গল ব্লাডারের মধ্যে ক্যান্সার, গল ব্লাডারের মধ্যে অবস্ট্রাকশন ক্রিয়েট, গল ব্লাডারের যে কমন হেপাটিক ডাক্ট আছে সেখানটায় টিউমার ক্রিয়েট করে ফার্স্ট, এবং সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সার গ্রো করে, এবং পুরো হচ্ছে কি সিস্টেমকে, মানে ডাইজেস্টিভ সিস্টেমকে প্রভাবিত করে। রোগীর মধ্যে প্রচন্ড ইচিং, হ্যানো তেন অনেক কিছুই ছিল, বিশেষ করে রোগী দোল খেত। একটা অ্যাডভান্স প্যাথোলজি ছিল। ওই অ্যাডভান্স প্যাথোলজি নেওয়ার সময় আমি রোগীর সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে রোগী সারতেও পারে আর চাইতেও পারে, কেননা অলরেডি মনে হয় তখন মেটাস্টেসিস শুরু হয়েছে। এটা যদি ফার্স্ট ধরা পড়তো তাহলে অনেক কিছু ব্যাপার ছিল। তাছাড়া রোগী রেসপন্স করেছিল মেডিসিনে। এখানে আমার একজন খুব ভালো বন্ধু আছে, তিনি বলতে পারবেন, রোগী রেসপন্স করেছিল, কিন্তু রোগীদের মাঝখানে ওই আয়ুর্বেদিক কুইনের চক্করে পড়ে বা ঝাড়ফুঁক কইরা আর আয়ুর্বেদিক ওষুধ খাইয়া একদম পুরো পারমারি অবস্থায় ফিরে এসেছিল। প্রথম দিকে মোটামুটি একটু জেনারেটিসের উন্নতি দেখছিলাম, কিন্তু পরে আমি দ্বিতীয়বার টেস্ট নিতে চাই না, খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছে, হবে না। তো সেই ক্ষেত্রে আমি একটা ঔষধ দেওয়ার পরে সেখানটায় প্রচন্ড একটা অ্যাগ্রাভেশন দেখেছিলাম, এবং এই অ্যাগ্রাভেশন আমাকে জানায় দিয়েছিল যে প্যাথোলজি গ্রো করতেছে, কোনোভাবে রোগীকে ফেরানো সম্ভব না। তো এই সিদ্ধান্তটা, এই যে রোগীর ক্ষেত্রে একটা এত সুন্দর
অ্যাসেসমেন্ট আপনি করবেন এবং পরিবারকে জানাইবেন যেখানে আপনার জন্য কি করণীয় আছে, আপনি কি করতে পারবেন, আপনার লিমিটেশন কি। আপনি যদি আগে ভাগে ভালোভাবে খোলাখুলি ভাবে কথা বলে নিতে পারেন, এক নম্বর আপনি আইনত সমস্যার মধ্যে থেকে আপনাকে বাঁচাইবে, আপনি নিশ্চিন্ত মনে চিকিৎসা করতে পারবেন, রাইট? তাহলে এই যে ব্যাপারটা শোনা যাচ্ছে না? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার স্যার মনে শুনতে পাচ্ছে না, আপনাকে শোনা যাচ্ছে স্যার? হ্যালো, জি স্যার আপনার কথা শোনা যায়। কথা বললে তো একজন একজন করে কথা বলে। আচ্ছা তাহলে মাইক্রোফোন কার অন আছে? মাইক্রোফোন গুলো প্লিজ বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ আমি তো হোস্ট যিনি উনি ওনার মাইক্রোফোন বন্ধ করে দেন। হোস্টের কাজটা কি? আচ্ছা মাইক্রোফোন গুলো বন্ধ করেন প্লিজ, অনেক নয়েজ হইতেছে। স্যার এবার শুরু করেন। হ্যাঁ শোনা যাচ্ছে। মাঝে মধ্যে একটু মানে নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে, মাঝে মধ্যে স্লো হচ্ছে। দেখলাম তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের আমার পর্যবেক্ষণ, হ্যাঁ আমার পর্যবেক্ষণ এবং যতটুকু আমি দেখছি এবং আচ্ছা 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 ওকে ঠিক আছে, কোনো সমস্যা কোনো সমস্যা নয়। তো আস্তে আস্তে শোনেন। তাহলে মোটামুটি ফার্স্ট অবজারভেশনটা কি পাইলাম? প্রলংড অ্যাগ্রাভেশন এন্ড ফাইনাল ডিক্লাইন অফ দ্য পেশেন্ট। তাহলে ফার্স্ট অবজারভেশনে আমাদের করণীয় কি? ফার্স্ট অবজারভেশনের করণীয় হইতেছে রোগী বাড়ির লোককে সতর্ক করা, এবং এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যদি সম্ভব হয় ঔষধটাকে অ্যান্টিডোট করেন। কেননা এখানে অ্যান্টিডোট করাটা খুবই দরকার, কারণ রোগী আপনার ঔষধ খেয়ে খুব বাড়াবাড়ি কন্ডিশনের মধ্যে যাইতেছে এবং এই ঔষধ শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে যাবে সেটাও জানা নাই। এই কারণে মেডিসিনটাকে অ্যান্টিডোট করা, এবং যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ওই কেসটাকে ফের রিটেক করে আপনি নিম্ন শক্তিতে কোনো প্যালিয়েটিভ টাইপের, আমার অত মাইন্ডে ফিজিক্যাল জেনারেল ধৈর্য ঔষধ দেওয়ার কোনো দরকার নাই। শুধু যে কষ্টটা হইতেছে, শুধু যে চিফ কমপ্লেন্সটা, যে যন্ত্রণা বা ব্যথা বা বমি বা ডায়রিয়া বা এনি টাইপ অফ যেটা চিফ কমপ্লেন্স, সেটার উপরে ফোকাস করে একটা মেডিসিন প্রয়োগ করা এবং সেটাকে নিম্ন শক্তিতে দেওয়া, এটাই হচ্ছে আপনার করণীয়। যদি এবং সেই ক্ষেত্রে অ্যান্টিডোট করাটা দরকার, সেটা অ্যান্টিডোট কোনো অ্যালোপ্যাথিক ঔষধের সাপোর্ট দিয়ে হোক বা কোনো ঔষধ হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করে হোক, অ্যান্টিডোট করা এবং এই দীর্ঘকালীন বৃদ্ধিকে কোনো নিম্ন শক্তির ঔষধ দিয়ে উপশম করার দরকার। ঠিক আছে, তাহলে করণীয় হচ্ছে এটা। তাহলে ফার্স্ট অবজারভেশন ক্লিয়ার, যেখানে প্রলংড অ্যাগ্রাভেশন এন্ড পেশেন্ট ডিক্লাইন, এটা ক্লিয়ার হয়েছে ভাই? অর্থাৎ দীর্ঘকালীন রোগের বৃদ্ধি এবং শেষে রোগের ক্রম অবনতি। তাহলে আজকে তো ক্লাসে তো ফার্স্ট অবজারভেশনই তো ক্লাসে, তাই না? ঠিক আছে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তেই করবো। তাহলে আজকের ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলেন। আজকে 6টা অবজারভেশন পড়ার কথা ছিল, আজকে একটাতেই শেষ, আসলে একটু লম্বা হয়ে গেছে। ধীরে ধীরে এগুলোই সবচেয়ে ভালো। ইন্ট্রোডাকশন পার্টটা লম্বা হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি শিখে ফেললে সমস্যা। ইন্ট্রোডাকশন গুলো, ইন্ট্রোডাকশনটা দেওয়ারও দরকার ছিল যে আমরা কি অবজারভেশন করব, ফলো আপের সময় আমাদের মেন্টালিটি কেমন থাকবে, আমাদের কোন ধরনের প্রশ্ন নিজেকে করতে হবে, হ্যাঁ, এবং ফিজিশিয়ানের কর্তব্য শেখাটাই কি, এই সমস্ত আলোচনায় বেশি সময়টা গিয়েছে, বুঝতেছি। এই জন্য অবজারভেশনটা একটাই। ঠিক আছে, তাহলে আমি মাত্র 3টে প্রশ্ন দেব আপনাদের মধ্যে 3 জনের, এবং আজকের যে বিষয়টা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, এবং আমি আশা করি যে কারো কোনো প্রশ্ন না থাকাই দরকার, কারণ আমি এখানটায় প্যাথোলজিক্যাল ব্যাপার, মায়োসিমেটিক ব্যাপার এবং প্র্যাকটিক্যাল কেস থেকে ফার্স্ট অবজারভেশনটাকে যত সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
তো কেন এই ফলো আপ আসতেছে, রোগীর কেন এত দীর্ঘ সময়কালীন বৃদ্ধি হওয়ার পরে কেন উন্নতি হইলো না, এই পয়েন্টটা যদি আজকের কেউ ক্লিয়ার হয়েছে, তার মানে তিনি ক্লাসটা সাকসেসফুলি ভাবে রিসিভ করেছেন। কেন বাড়লো আর কেন বাড়ার পরে কমলো না, রোগী আরো খারাপের দিকে চলে গেল। তো মূল সমস্যা হচ্ছে রোগীর সিস্টেমের মধ্যে প্রবলেম আছে, রোগীর ভাইটাল অর্গান গুলো ডিস্ট্রয় হয়েছে, ধ্বংস হয়েছে, অবশ্যই ভাবে ক্ষতি হয়েছে, এবং আপনার দোষ হচ্ছে আপনি এখানটায় খুবই উচ্চ শক্তি প্রয়োগ করেছেন এবং এমন একটা ঔষধকে প্রয়োগ করেছেন যেটা ওই ক্ষেত্রে ওই পরিস্থিতিতে কখনোই যেতে পারে না। এবং এখানটায় করণীয় হয়েছে নিম্ন শক্তিতে ঔষধ প্রয়োগ করা এবং প্যালিয়েশনের লক্ষ্যে অত মাইন্ড জেনারেল, ফিজিক্যাল জেনারেল দইরা, মায়াজেমেটিক দইরা, ব্যাকগ্রাউন্ড দইরা, হেরিডিটি দইরা বিরাট একটা ঔষধ প্রদান করবেন, রোগী সহ্য করতে পারবে না, ভাইটাল ফোর্স ওই কন্ডিশনের মধ্যে আর নাই। তো এখানটায় মূল হচ্ছে অর্গানোপ্যাথি করা, একদম ডাইরেক্টলি আমি বলছি যে এখানটায় হচ্ছে আপনি চিফ কমপ্লেন্স এর উপরে ফোকাস করেন, যেমনটা আমি আমার এমএলডি পেশেন্টের ক্ষেত্রে করেছিলাম, যেটা ব্যাঙ্গালোর থেকে বলে দিয়েছে এটা কিউরেটিভ কখনোই নয়, এটা সারবে না। অলরেডি ব্রেনের মধ্যে অনেক সেল ডিস্ট্রয় হয়ে গেছে, না প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে। তো যেখানে ডিস্ট্রয় হয়ে গেছে সেখানটায় আপনি গভীর মায়াজেমেটিক ঔষধ দিয়া বিপদ বাড়াবেন। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হইতেছে কি, যে কেবলমাত্র তার চিফ কমপ্লেন্স এর উপর ফোকাস করে এমন একটা ঔষধ নির্বাচন করা যাতে রোগী একটু স্বস্তির মধ্যে থাকে। ওকে, ধন্যবাদ স্যার। আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করুন, আমরা 3টি প্রশ্ন নিব। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নাই? জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আমার এই প্রশ্নটা হলো, স্যার পেশেন্টের যদি তার রোগের সেন্ট্রাল গ্রেভিটি যদি মাইন্ড, ইমোশন এবং ফিজিক্যালি থাকে, মানে ফিজিক্যালি আছে আবার মাইন্ডেও আছে, এখন সঠিক ঔষধটি যদি ঔষধটি পড়ার পরে যদি মাইন্ড ইমোশনেই যদি অ্যাগ্রাভেশন ঘটে এবং ফিজিক্যালি যদি অ্যাগ্রাভেশন ঘটে, তাহলে আমরা কি বুঝবো? কারণ এখানে বলা হচ্ছে সঠিক ওষুধ যদি হয় তাহলে হয়তো ফিজিক্যালি বিভিন্ন অ্যাগ্রাভেশন ঘটবে কিংবা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হবে, কিন্তু মাইন্ডের দিক দিয়ে রোগী ভালো অনুভব করবে। কিন্তু যেখানে মাইন্ডের তার প্যাথোলজি আছে, ফিজিক্যাল প্যাথোলজি আছে, সেখানে বৃদ্ধিটা যুক্ত হবে সঠিক ওষুধের, তো উভয় ক্ষেত্রেই বৃদ্ধিটা হতে পারে কিনা স্যার? হতে পারে অবশ্যই। দেখেন এখানটায় কন্ডিশন কি ভাই, এখানে জীবন যে প্রদীপ আছে সেই প্রদীপটা হচ্ছে নিভু নিভু কন্ডিশনে গিয়ে পৌঁছেছে, আর সেখানটায় আপনি দুম করে এত পাওয়ার জেনারেট করেছেন যে রোগীর জীবনী শক্তি নেওয়ার মতো ক্ষমতা নাই। তো সেখানটায় আপনার ঔষধ গিয়ে মাইন্ডের মধ্যে কোনো ধরনের অ্যামলারেশন আসবে না, ফিজিক্যালি ভাবে কোনো ধরনের আরাম শান্তি নাই, আপনার ঔষধ যে প্রচন্ড অশান্তির মধ্যে আছে, কোনোভাবে শান্তি নাই, আর হতেই পারে না। সেখানটায় এত বেশি বাড়াবাড়ি কন্ডিশন, গ্রুপ সি তেই যদি বাড়াবাড়ি হয় রোগীকে হসপিটালাইজ করতে হয়, আর গ্রুপ ডির পেশেন্টকে আপনি যদি এই ধরনের ভাবে বাড়াবাড়ি অবস্থার মধ্যে নিয়ে যান, সে তো মারা যাবে ভাই। তো এখানটায় অ্যাগ্রাভেশন ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক, আর এনি টাইপ অফ অ্যাগ্রাভেশন হোক, সেখানে ফিজিক্যালিও অ্যাগ্রাভেশন হবেই হবে, মেন্টাল অ্যাগ্রাভেশন হবেই হবে। যেমন ডক্টর কেন্টের একটা কেস, যিনি টিউবারকুলোসিস পেশেন্টকে ফসফরাস 200 না 1M পোটেন্সি না 10M পোটেন্সি দিয়েছিল আল্লাহই ভালো জানে, কিন্তু খুব হায়ার পোটেন্সিতে দিয়েছিলেন। দেওয়ার পরে রোগীর মুখ থেকে ব্লাড আস্তে আস্তে রোগী মারা গেছে কিছু দিনের মধ্যে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানটায় প্রবলেম হয়েছিল, হায়ার পোটেন্সি প্রবলেম হয়েছিল, খুব গভীর ভাবে মায়াজেমেটিক অ্যানালাইসিস করে তাকে ওষুধ প্রয়োগ করা হয়েছে, এবং সেই কারণের জন্য ভাইটাল ফোর্স এতটা প্রেসারের মধ্যে আইসা ডিস্ট্রয় হয়ে গেছে। এটাকে বলে ইথনেসিয়া। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। আমার কথা কি
অনুমান ভাইয়ের আগে কোনো কথা বলছিলাম, শোনা গেছে নাকি আমি বেরিয়ে গেছিলাম অটোমেটিক বের করে দিচ্ছে আমার? ওরকম কিছু আবার join করলাম। একটু আগে শুনি নাই আমরা। না, আপনার কথা শোনা যায়নি। আচ্ছা, আমি প্রশ্ন করছিলাম যে দীর্ঘ সময় ধরে যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আমরা কিভাবে বুঝবো যে আসলে আমার মেডিসিনটা সঠিক হয় না অথবা এগ্রাভেশনটা দীর্ঘকাল চলতেছে, তখন আমরা কখন আবার রিগেস্টিং করবো অথবা এটা ফলো আপ কেমনে দিব আর কি? এটা মানে দীর্ঘ সময় বৃদ্ধি যে হচ্ছে, বৃদ্ধি হইতে আছে এটা তার কমার কোনো দেখতেছি না, লক্ষণ দেখতেছি না, তখন আমরা কখন থামবো? দেখেন, এখানটায় কাজ হচ্ছে আপনাকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এটা কোনো সুস্থ পেশেন্ট নয়। এখানটায় যে পেশেন্টের যে লেভেল অফ হেলথের মধ্যে বিচরণ, সেটা হচ্ছে গ্রুপ ডির পেশেন্ট। সেখানটা আপনি নানাভাবে কনফার্মেশন করতে পারেন। এক নম্বর হচ্ছে যে তার ফিভার দেখা যাচ্ছে 10-15 বছরের মধ্যে কোনো ফিভার নাই। 2 নম্বর হচ্ছে আপনি রিপোর্ট গুলো যেগুলো নিয়ে আসবে, আপনি সেখানে দেখবেন অ্যাডভান্স প্যাথোলজি। সেখানে আপনি দেখবেন অ্যাডভান্স প্যাথোলজি, কি ধরনের লিভার সিরোসিস, কি ধরনের কিডনি ফেলিয়ার, মোটামুটি ক্রিয়েটিনিন লেভেল প্রচুর হাই। তারপরে আপনি দেখবেন সেখানটায় হার্টের প্রবলেম, আরে ভালভের দারুণ ডিস্টার্ব, পেসমেকার বসানো আছে, এইরকম ধরনের রোগী। আর সেখানটায় অ্যাগ্রাভেশন মানে কি, যা কষ্ট ছিল তার থেকে অনেক বেশি বেড়ে যাওয়া। এবার সেখানটায় যদি কষ্ট বাড়ে, আপনি এই রোগীর কষ্ট যদি বাড়ে, আপনি কল্পনা করে দেন বই থেকে বের হয়ে যে রোগী কতটুকু কষ্টের মধ্যে যাবে। এবং এই অ্যাগ্রাভেশন বাড়তেছে তো বাড়তে, কমার নিশান নাই। 1 মাস বাদে ফলো আপ নিচ্ছেন, রোগীর কষ্টের মাত্রা আগে যা ছিল তার থেকে বেশি। আপনি যদি সেই সময় প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো করেন, আপনি দেখবেন প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো আপনাকে বলতেছে যে এই রোগীর সময় খুব ক্ষীণ হয়ে আসছে, রোগী খারাপের দিকে যাচ্ছে। আপনি অ্যাসেসমেন্ট তো শুধু এই অ্যাডভান্স প্যাথোলজিতে শুধু রোগীর কষ্ট শুনে তো নয়, বরঞ্চ আপনি তার রিপোর্ট গুলো দেখবেন, সেখানে হিমোগ্লোবিন লেভেল ফল করতেছে, সেখানটায় হচ্ছে কি আপনার কি বলে ওই যে জিএফ রেট, এটাও কমে গেছে, ক্রিয়েটিন লেভেল বেড়ে গেছে। রোগী খাইতে জেনারেলি ভাবে দেখবেন সেখানটায় রোগী আগে যতটুকু খাইতো সেটুকু খায় না। ঘুমও ঠিক মতো হয় না। ইরিটেবিলিটির মাত্রা অনেক বাড়ছে। সব দিক থেকে বাড়াই দেখতেছেন, কোনো উপসর্গ দেখতে পাচ্ছেন না যেটাকে থেকে আপনি ভাবতে পারেন যে খুব কমেছে। সর্বসিমটমসের মধ্যে বৃদ্ধি দেখতে পাচ্ছেন। এবং আপনি দেখবেন, যদি আপনি প্যাথোলজি ভালোভাবে জানেন, তো আপনি তুলনা করে দেখবেন যে আগে যে ক্যান্সারের স্টেজ ছিল আর এখন যে ক্যান্সারের স্টেজ আসছে, আগের যে লিভারের কন্ডিশন ছিল, লিভারের যে এসজিপিটি, এসজিওটি, এগুলো আগের থেকে হাই হয়েছে অনেক বেশি পরিমাণ। এবং এই সমস্ত তথ্য আপনি জোগাড় করে দেখবেন যে পেশেন্ট একটা সময় খুব বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে কমে নেই, ওই অবস্থার মধ্যে থেকে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? জি স্যার, এখানে মূলত দেখা যাবে কমার কোনো থাকবে না, অবনতি হবে, লাস্ট পর্যায়ে অবনতি হওয়া শুরু করে, তখন আমরা এই মেডিসিন হয়তো বা এই মেডিসিন প্রয়োগ করা লাগবে ঘন ঘন। এটা এবারে যে আপনি বলেন যে খুব ঘন ঘন মেডিসিন পরিবর্তন করতে হতে পারে, সিমটম দেখে এরকম ভাবে এবং এই আপনি কেমন ভাবে বুঝলেন যে এই রোগী সারবে কি সারবে না? একটা হোমিওপ্যাথিক ডোজ দিলেন আর আপনি ফাইনাল রেজাল্ট বলে দিলেন রোগীর পরিবার এটা না হবে, যতদিন বাঁচবে ততদিন একটু আরামে রাখা যায়, এর বাইরে কিছু করা যায়। একটু ঔষধ দিয়ে আপনি যত প্যাথোলজি হেনতেন যা কিছু করার দরকার ছিল সবকিছু আপনি অ্যাসেসমেন্ট করে ফেললেন যে না বুঝলেন ভালো দিকে। এটারে কয় সত্যিকারের ডাক্তার। সারবে না বলে চুপ করে নয়, তাদের সাথে 5টা কথা আপনি বলতে পারলেন, বুঝতে পারলেন শরীরের ভিতরে কি চলতেছে, ভাইটাল ফোর্সের উপর কি ওষুধটা কেমন ভাবে রিঅ্যাকশন করেছিল, ভাইটাল ফোর্স কেমন ভাবে প্রথমে অ্যাগ্রাভেশন করছিল, এবং কত কম শক্তি নিয়ে সে অ্যাগ্রাভেশনটা ঘটাইলো, এবং ভাইটাল ফোর্স এবার আস্তে আস্তে ডিক্লাইনের দিকে যাইতেছে, সমস্ত সিস্টেম আস্তে আস্তে অফ হয়ে আসতেছে, এগুলো সবই আপনি অ্যাসেসমেন্ট করতেছেন একটা অবজারভেশনে। এটাকে বলে ডাক্তারের
অন্তর্দৃষ্টিকে ভালোবাসা করা, অবজারভেশন গুলো পড়লে আপনার অন্তর্দৃষ্টি আরো বিকশিত হবে। শুধু যে আমার ঔষধটুকু সঠিক হয়নি এইটুকু নয়, আরো কত কি অ্যাসেসমেন্ট করে নেয় আপনি চিন্তা করে নেন। স্যার আরেকটি প্রশ্ন করি স্যার। এছাড়া আরো ফার্স্ট অবজারভেশন তো হয়েছে সবে, 11টা অবজারভেশন এখন বাকি আছে এবং শেষ পর্যন্ত চলতে চলতে আপনারা একটা টোটাল চিত্র পেয়ে যাবেন যে রোগী যখন এই কথা বলবে বা এই ব্যাপারগুলো যখন আমি দেখবো, পর্যবেক্ষণ করব, তখন আমি কি সিদ্ধান্ত নিব, কেন নিব, এই প্রশ্নগুলো যত ক্লিয়ার হবে আপনার ফলো আপ তত স্মুথ হবে। এই যে আপনি অ্যাসেসমেন্ট করতে পারলেন যে রোগীর হচ্ছে এই অবস্থা চলতেছে, ওই অবস্থা চলতেছে, এই যে অ্যাসেসমেন্ট করা, এটাই তো আসল ডাক্তার। ডাক্তার কোথায়? আপনার কাজ হচ্ছে আপনার রোগীর প্রশ্ন করাও আপনার কাজ না, বিশ্বাস করেন। আপনার কাজ কি নয়, আপনি ওকালতি করছেন তা নয়, আপনি কোর্টের মধ্যে মুভ না করলে আপনার টাকা আসবে না এটা নয়। আপনি ডাক্তার, আপনার মুভ করতে হবে না অত যে কোর্টের মধ্যে আমাকে আমার অপরাধী আমার ক্লায়েন্টের অপরাধকে সাব্যস্ত করতে হবে, কি করতে হবে না, এটা নয়। আপনার কাজ তো তর্ক করা নয়, আপনার কাজ হচ্ছে বোঝা এবং রুগী নিজে থেকে যতটুকু আপনাকে প্রোভাইড করবে আর আপনি সেগুলোর অর্থ যখন ঠিকভাবে বুঝবেন। অর্থাৎ একজন হোমিওপ্যাথিক ডাক্তার যত সাইলেন্ট হবে, যত অভিজ্ঞ হবে, তত সে সাইলেন্ট হবে, তার প্রশ্নের মাত্রা কমে আসবে, সমস্ত কিছু যেন সে চোখের মধ্যে দেখতে পাচ্ছে। দৃষ্টিশক্তি এত প্রখর রান্না করবেন, এমন এমন কীর্তি দিবেন যে তার কথা বলাই লাগে না, দেখলেই অ্যাসেসমেন্ট হয়ে যায় যে কি হইতেছে না হইতেছে, ভালোর দিকে খারাপের দিকে। ইভেন তার কেস টেকিং এর মধ্যে প্রশ্ন কমে যায়। অভিজ্ঞ ডাক্তার যত হইতে থাকে যে দেখে সে যে আন্দাজে পরিচালিত হয় তাইও না, শয়তানের মতো আন্দাজে পরিচালিত হয় না, সে সবকিছু বেশি যেগুলো অবজেক্টিভ সিমটমস সেগুলো তার কাছে সাবজেক্টিভ সিমটমস এর মধ্যে ধরা পড়ে। অর্থাৎ ডাক্তার যেন সবকিছু দেখতে পাচ্ছে, ভিতর বাইরে সব। জটিল রোগীর অবজারভেশন গুলো খুব কঠিন, যদি রোগীটা কাছে মানুষ হয় তার সিরিয়াস কন্ডিশন, খুব কঠিন অবজারভেশন। ওয়েট এন্ড ওয়াক এটা হবে। স্যার আরেকটা বিষয় জানতে চাই স্যার, প্রশ্ন করবো স্যার। আপনার আজকে তো প্রশ্ন অলরেডি 13 হয়ে গেছে, আর যথেষ্ট প্রশ্ন নিয়েছি। আপনি প্রশ্নটা লিখে রাখেন, তো ইনশাল্লাহ কালকে আপনার উত্তর দিয়ে দেবো, চিন্তা করবেন। তো হাবিব ভাই তার আগে একটা প্রশ্ন করেছে, সেটার আমি একটু বলি। হ্যাঁ নোমান ভাই, ঠিক আছে তো? সমস্যা? জি স্যার, ঠিক আছে স্যার। না স্যার, স্যার এখন প্রশ্নটা করা দরকার স্যার, এখন একটা ফলো আপ আছে স্যার, একটা প্রশ্নটা করা দরকার স্যার। এখন প্রশ্নটা স্যার উত্তরটাও হবে, সংক্ষিপ্ত হবে সম্ভবত। এটা হচ্ছে যে স্যার এই 3 সপ্তাহ প্রচন্ড অ্যাগ্রাভেশন হলো, প্রচন্ড অ্যাগ্রাভেশন হওয়ার পরে তারপরে ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যেভাবে ইমপ্রুভ হলো সেটা আগের কন্ডিশন মানে আগে যেভাবে সে ছিল তার চেয়ে অনেকটা ভালো হলো। আরো 3 সপ্তাহ মোটামুটি ভালো ছিল, আগের চেয়ে ভালো ছিল। এখন আবার রিল্যাপস করতেছে, আবার মানে ফিরে আসতেছে। এখন কি অপেক্ষা করব না কি আগে ডোজ আবার পুনরায় প্রয়োগ করবো স্যার? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ব্যাপারটাই আপনি করবেন ডক্টর ভিতুর কাছে 19 নাম্বার অবজারভেশন। অবজারভেশনের মধ্যে এই ব্যাপারটাকে ডক্টর ভিতুর কাছে কেসটা হচ্ছে গ্রুপ সি পেশেন্ট, যেখানটাতে আমরা একটা লং অ্যাগ্রাভেশন করে অ্যামলারেশন পাওয়ার পরে ফের আবার অ্যাগ্রাভেশন পাইতেছি। তার মানে হচ্ছে তার ডিফেন্স মেকানিজম ইজ ভেরি উইক, নাম্বার 1। এবং এই ক্ষেত্রে পেশেন্ট এই যে অ্যাগ্রাভেশনটা হইতেছে এটা মূলত কোনো অ্যান্টিডোটের প্রভাবের কারণে হইতেছে। অর্থাৎ কোনো ধরনের খাওয়া দাওয়া হেন তেন জীবনযাত্রায় কোনো ধরনের ত্রুটি আছে, যে ত্রুটি তার ডিফেন্স মেকানিজম এতটাই দুর্বল কন্ডিশনের মধ্যে আছে যে সামান্য ত্রুটিকে সে ক্যাচ করে নেয় এবং ক্যাচ করে নিয়ে যে পূর্বের যে মেডিসিন কাজ করতেছে সেই মেডিসিন দিয়ে প্রতিরোধ সৃষ্টি করে। তো এই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গেলে
আপনাকে যথেষ্ট দক্ষতা লাগবে এবং এটা খুবই একটা এক্সপার্ট হোমিওপ্যাথির কাজ। কেননা এই রোগীর ডিফেন্স মেকানিজম এত বেশি দুর্বল অবস্থায় আছে, আপনি এখানে যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ দিলে সঙ্গে সঙ্গে রোগীর সিম্পটোলজি চেঞ্জ হবে এবং এই যে ঘন ঘন চেঞ্জ হইতে থাকলে একটা সময় রোগীর মূল ছবিটা নষ্ট হয়ে যাবে। এখানটায় একটা ঔষধ দিতে গেলে আপনাকে 10 বার চিন্তা করতে হবে, একটা পোটেন্সি বাড়াইতে গেলে সেখানে 10 বার চিন্তা করতে হবে এবং এই পেশেন্ট আপনাকে অনেক পেইন দিতে পারে, কেননা এই রোগীর মধ্যে ফেরেও আপনি একটা ঔষধ দিলেই প্রথম অ্যাগ্রাভেশন ক্রিয়েট করবে, কেননা এর ডিফেন্স মেকানিজম খুবই দুর্বল কন্ডিশনের মধ্যে আছে। এবং অবশ্যই এই কেসের ক্ষেত্রে আপনি কখনোই হায়ার পোটেন্সি ব্যবহার করবেন না। হায়ার পোটেন্সি ব্যবহার করলে এই রোগীর কষ্টের মাত্রা এমন হতে পারে যে আপনাকে ছেড়ে চলে এতগুলো অ্যাসেসমেন্ট আপনি ব্যবহার করতে পারেন। তাই এই অবজারভেশন করবেন। অ্যাবলারেশন হয়ে ফের অ্যাগ্রাভেশন হইতেছে, তোমার আপনি বুঝছেন কতটুকু দুর্বল ডিফেন্স মেকানিজম আর কতটা সেনসিটিভ পেশেন্ট বুঝছেন। এখানটায় আপনাকে পোটেন্সিও খুব যুক্তিযুক্ত ভাবে বিচার করতে হবে। আর এখানটায় দুইটা লজিক আছে যে কেন হচ্ছে রোগীদের বাড়তেছে, হ্যাঁ, তাহলে তার ডিফেন্স মেকানিজম অবস্থা কি আছে, কতটা পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, অ্যান্টিডোটের দ্বারা প্রভাবিত হয় এবং তার অ্যান্টিডোট গুলোকেও ভালো করে বোঝা লাগবে। এবং এই ক্ষেত্রে একটা ঔষধ দিতে গেলে আপনি সাধারণ রোগীতে যদি 5 বার চিন্তা করেন, এখানে আপনি 20 বার চিন্তা করবেন, না হলে কিন্তু কেস ফেল হতে পারে। ওকে, থ্যাংক ইউ। ব্যাস, আজকে আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ স্যার। প্রত্যেকের শুভেচ্ছা, পরিবার ব্যাপার এবং প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে এখানে ক্লাস শেষ করলাম। ইমান ভাই, ক্লাস শুরু হয়েছে, ফিটনেসে জয়েন করবেন না? হ্যাঁ হাবিব ভাই, কি বলছেন আমাকে? হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে না ফিটনেস, এখানে ক্লাসে জয়েন করবেন? হ্যাঁ, আমি কিছু সময় একটা কেস টেকিং এ ছিলাম। একটা কেস টেকিং করতে একটু 15-20 মিনিটই হয়ে গেছে, আর এরপরে মাঝখানে নামাজটা পড়ে নিলাম, ফরজ নামাজটা পড়ে নিলাম। আচ্ছা, ওটা রেকর্ডটা তো দরকার, ওটা তো রেকর্ড হবে, রেকর্ড হচ্ছে কিনা? কোনটা? রেকর্ড করতেছেন? হ্যাঁ, এইটা ওই যে নতুন ক্লাস যে শুরু হলো ফিটনেস, ওইটা রেকর্ড হয়, এটাও রেকর্ড হচ্ছে আর কি। মহিউদ্দিন ভাই আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন। আচ্ছা। ঠিক আছে। ও আইয়া, হাবিবুর রহমান ভাইয়ার প্রশ্নটা মনে হয় বাকি রইলো না, লিখে রাখেন। হ্যাঁ, প্রশ্ন লিখে রাখেন। আমাদের আসলে টাইমিংটা আমাদের বাকি বলতে আসলে কি বলতে চাইছি আমি, ওটা প্রশ্ন না, স্যারকে বললাম যে কাছের যদি সিরিয়াস কন্ডিশনের রোগী থাকে, এগুলোর অবজারভেশন গুলো একটু কঠিন, মানে ওয়েট ওয়াশ এটা মানে সহ্য করার মতো থাকে না, পরিস্থিতি মানানো যায় না, এরকম মানে বাসায় এরকম পরিস্থিতি শিকার অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আমাদের টাইমিংটা সমস্যা হচ্ছে, যেহেতু এটা ফিলোসফিক্যাল বিষয়। এখানে 1 ঘন্টার ক্লাস, আসলে ফিলোসফিক্যাল ক্লাস 1 ঘন্টার ক্লাস এটা কিছু হয় না। হ্যাঁ, কারণ ফিলোসফিক্যাল ব্যাপারগুলো তো বিভিন্ন বিষয় আজকে কিন্তু স্যার 6টা কন্টিনিউ করে দিয়েছিল, পারে নাই, কিন্তু একটা করতেই অনেক দেরি লাগছে। এইভাবে আগেলেও চলবে, কিন্তু এত দৌড়াইয়ে যায় লাভ নাই, আস্তে আস্তে আগানো। না, এরপর থেকে কারণ আজকে ইন্ট্রোডাকশনের মধ্যে অনেক কিছু চলে আসছে, তো এখন নেক্সট টাইম আর এগুলো আনতে হবে না, মানে বেসমেন্ট তৈরি হয়ে গেছে আজকে। এখন নেক্সট টাইমের থেকে, কারণ বিতুল কোর্সের 22 অবজারভেশন এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এর জন্য 6টা 2টা ক্লাসে শেষ দেওয়ার মতো একটা রুটিন করছিলাম। যাই হোক, হবে নি, সমস্যা নাই, হবে ইনশাল্লাহ। তো দেখি ক্লাসটা, আচ্ছা আপনারা তো এখানে অনেকে এখনো আছেন, হ্যাঁ, ক্লাসটা যদি 9টা 40 থেকে দেওয়া যায় তাহলে কিন্তু আবার বেশি রাত হয়ে যায়, তাহলে কি আপনাদের কোনো প্রবলেম আছে? 9টা 40